আসসালামু আলাইকুম। আমাদের শিওর শর্ট সিরিজের আজকের ক্লাসে আমরা তড়িৎ রসায়নের বিগত বছরের এমসিকিউ সলভ করে ফেলবো, অর্থাৎ 2017 থেকে 2023 পর্যন্ত টাইপ ভিত্তিকভাবে আমরা বেসিক ডিসকাশন করব এবং এরপর আমরা এই চ্যাপ্টারে আসা সকল এমসিকিউ সলভ করে ফেলবো। তো আমাদের এই চ্যাপ্টারে সর্বমোট 7টা টাইপ রয়েছে। তো চলো আমরা দেখে নিই এই চ্যাপ্টারে আমাদের কি কি টাইপ রয়েছে এবং সেই টাইপগুলো থেকে আমরা কিভাবে এই পুরো চ্যাপ্টারটা সাজায়ে পড়ে ফেলতে পারি। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এই চ্যাপ্টারে আমাদের টাইপ রয়েছে টোটাল 7টা এবং এই 7টা টাইপের মধ্যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমাদের তড়িৎ পরিবাহী। হ্যাঁ, আমরা অনেকে এটা নিয়ে স্টাডি করি না। তড়িৎ কোষটা আমি শেষে রেখেছি, কারণ তড়িৎ কোষ সম্পর্কিত সকল আলোচনা এগুলোর মধ্যে অলরেডি হয়ে যায়। এরপর ফ্যারাডের প্রথম সূত্র, ফ্যারাডের দ্বিতীয় সূত্র, সক্রিয়তা সিরিজ। এখান থেকে একটা শিওর প্রশ্ন আসবেই। হ্যাঁ, যে কোনো বোর্ডের জন্য এটা সাজেশন। অর্ধকোষ বা তড়িৎ কোষ, হ্যাঁ, তড়িৎ অর্ধকোষ যেটা আমরা ইলেকট্রোড বলি, হ্যাঁ, সেটা নিয়ে আমাদের অনেকগুলো প্রকারভেদ রয়েছে, সেগুলো আলোচনা করব। সল্ট ব্রিজ নিয়ে মাঝে মধ্যে প্রশ্ন হয়। আরেকটা ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে ই সেল এবং সবশেষ হচ্ছে তড়িৎ কোষ, যেগুলো এই সবগুলো টাইপকে কম্বাইন করে। তো এই টাইপগুলো শুধুমাত্র এমসিকিউ না, এই টাইপগুলো তোমার সিকিউ এর জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ই সেল, হ্যাঁ, সক্রিয়তা সিরিজ এবং ফ্যারাডের সূত্র। এগুলো প্রত্যেকটা আসলে ট্রিপল স্টার। হ্যাঁ, এগুলো থেকে প্রশ্ন হবেই যে কোনো বোর্ডেই। তো বিগত বছরগুলোতে এই চ্যাপ্টার থেকে 4টা 5টা 6টা পর্যন্ত প্রশ্ন আসছে এমসিকিউ। হ্যাঁ, এমসিকিউ। তো এই চ্যাপ্টারটা তুমি রিটেনে যেহেতু বাদ দাও নাই, এমসিকিউ এর জন্য তোমাকে খুব ভালো মতো পড়তে হবে এবং এই পুরো ক্লাসটা তোমাকে এমসিকিউ এর কনফিডেন্স বিল্ড আপ করতে অনেক বেশি হেল্প করবে। তো প্রথমে চলো আমরা টাইপ 1 থেকে শুরু করে ফেলি। তো প্রথমে আমরা যেহেতু এমসিকিউ সলভ করব, টাইপ 1 তড়িৎ পরিবাহী। হ্যাঁ, তড়িৎ পরিবাহী মানে কি? যেটা তড়িৎ পরিবহন করে, এক স্থান থেকে অন্য স্থানে তড়িৎ পরিবহন করে নিয়ে যায়। তাহলে এই যে তড়িৎ পরিবাহী, এই তড়িৎ পরিবাহী আমাদের দেখো একদম প্রাইমারিলি কেন ডিসকাশন করব, কারণ তড়িৎ পরিবাহীটাই হচ্ছে এই পুরো তড়িৎ যে রসায়ন চ্যাপ্টারটা সেখানকার একদম বেসিক পার্ট, মানে ম্যাথের সূত্রের মতো। ধরো তুমি যদি কপার ধাতুর কথা বলো, আমরা যখন তড়িৎ রাসায়নিক কোষ দেখেছি, তারের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, তাই না? তাহলে ওই তারটা কি তড়িৎটাকে পরিবহন করে নিয়ে যায়। তো আমাদের প্রাইমারি আলোচনাটা হচ্ছে তড়িৎ পরিবাহী নিয়ে। তো চলো তড়িৎ পরিবাহীর আমাদের যে প্রকারভেদ আছে সেটা আমরা একটু দেখব। পদার্থসমূহ অ্যাকচুয়ালি 3 প্রকার। হ্যাঁ, পদার্থসমূহ 3 প্রকার: অপরিবাহী, তড়িৎ পরিবাহী, কুপরিবাহী। আমি পুরোটা, এটার পিডিএফ তো অবশ্যই দেওয়া থাকবে ডেসক্রিপশনে। তো জাস্ট এটা কেন দেখাচ্ছি, এটা সবগুলো রাইটার বই অ্যানালাইসিস করলে এটা দেখা যায়। হ্যাঁ, তো আমাদের প্রাইমারি আলোচনা শুধুমাত্র যে এটুকু নিয়ে। তড়িৎ পরিবাহী, তড়িৎ পরিবাহী 2 ক্যাটাগরিতে ভাগ করা যায়। এক হচ্ছে তড়িৎ পরিবহন পদ্ধতি অনুযায়ী, আরেকটা তড়িৎ পরিবহন ক্ষমতা অনুযায়ী। পদ্ধতি অনুযায়ী 2 প্রকার: ইলেকট্রনীয় পরিবাহী, আরেকটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তো আমাদের আলোচনাটা হচ্ছে এই দুইটা, ইলেকট্রনীয় পরিবাহী বা ধাতব পরিবাহী, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ধাতব পরিবাহী কারা? যেগুলো ধাতু, গ্রাফাইট, দেখো সমস্ত ধাতু, গ্রাফাইট, কপার, এগুলো হচ্ছে ধাতব পরিবাহী। আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী আবার 3 প্রকার: তীব্র, মৃদু এবং তড়িৎ অবিশ্লেষ্য। এগুলো থেকে কিন্তু অনেক এমসিকিউ আসে, ঠিক আছে? তো দেখো, তীব্র তড়িৎ বিশ্লেষ্য, শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী ক্ষার, হ্যাঁ, প্রায় সকল ধরনের নিরপেক্ষ লবণ, এগুলো হচ্ছে আমাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য। মৃদু কি? মৃদু দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। আর তড়িৎ অবিশ্লেষ্য, যেটা এমসিকিউতেই পাবা, হ্যাঁ, কার্বন টেট্রাক্লোরাইড, ক্লোরোফর্ম, সুগার, সুক্রোজ, হ্যাঁ, এই প্রশ্নটা এসেছে। এরপর জৈব তরল বা দ্রবণ যেমন পানি। এরপরে আসো আমাদের তড়িৎ পরিবহন ক্ষমতা অনুযায়ী 3 প্রকার: সুপার কন্ডাক্টর, তড়িৎ সুপরিবাহী, আরেকটা হচ্ছে অপরিবাহী বা সেমিকন্ডাক্টর। এখান থেকেও বিগত বছরগুলোতে এমসিকিউ এসেছে। যেমন দেখো, সিলিকন, জার্মেনিয়াম, এগুলো হচ্ছে অর্ধধাতু, ঠিক আছে? এরপর তড়িৎ সুপরিবাহী হচ্ছে সকল ধাতু, আরেকটা হচ্ছে সুপার কন্ডাক্টর, সংকর ধাতু, সংকর ধাতুর অক্সাইড সমূহ। জাস্ট এইটা আমাদের একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তড়িৎ কুপরিবাহীর এক্সাম্পল হচ্ছে বিশুদ্ধ পানি, এটাও একটু মাথায় রাখতে পারো। এখান থেকে রিটেন টেস্টে কোনো প্রশ্ন আসবে না, এখান থেকে সরাসরি প্রশ্ন অনেক সময় হয়ই না, ঠিক আছে? তো মাঝে মধ্যে এমসিকিউ প্রশ্ন হয়, ঠিক আছে? যদি কখনো দেখতে সমস্যা হয়, আমি ডেসক্রিপশনে এইটার পিডিএফ এর লিঙ্কটা তো দিয়েই দিব। হ্যাঁ, এটা তুমি বইতে হয়তো অনেক সময় দেখবা না, কিন্তু তোমার বেসিকের জন্য অনেক বেশি হেল্প করবে। তো প্রাইমারি আলোচনা ইলেকট্রনীয় পরিবাহী আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। চলো এদের মধ্যে একটু পার্থক্য দেখে ফেলি। ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী একটা এবং অপরটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তো এদের মধ্যে পার্থক্যটা কেন জানা দরকার? যেহেতু পরিবাহী নিয়ে আলোচনা শুরু করেছি, এখান থেকে আসলে এটা একটু মাথায় রাখতে হবে আমাদের। দেখো, ইলেকট্রনের প্রবাহ ঘটে আর ওখানে আয়নের চলাচলের মাধ্যমে তড়িৎ বিশ্লেষ্য বা তড়িৎ প্রবাহ হয়। তড়িৎ পরিবহন ইলেকট্রনের চলাচলের দিক পরস্পর বিপরীতমুখী।
আর আমাদের তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে একই মুখে। রাসায়নিক বিক্রিয়া এখানে কিন্তু ঘটে না, হ্যাঁ, ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহীতে রাসায়নিক বিক্রিয়া ঘটে না, শুধুমাত্র হিট উৎপন্ন হয় এখানে। আর এখানে রাসায়নিক পরিবর্তন হয়, আবার হিটও উৎপন্ন হয়। এরপর দেখো তড়িৎ প্রবাহ প্রচলিত ইলেকট্রনের প্রবাহের বিপরীত দিকে, যেটা হচ্ছে ধাতব বা ইলেকট্রনীয় প্রবাহীর ক্ষেত্রে আমরা দেখতে পাই। আর তড়িৎ বিশ্লেষ্য প্রবাহীর ক্ষেত্রে মানে আয়নের প্রবাহটা যেদিকে, আয়নের প্রবাহের মাধ্যমেই তড়িৎ বিশ্লেষণটা ঘটে। আর এই আয়নের প্রবাহ যেদিকে, আমাদের তড়িৎ প্রবাহটাও সেদিকে। দেখো এই ডিরেকশনটা কিন্তু আমাদের তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী আমাদের একই ডিরেকশনে যাচ্ছে, কিন্তু আমাদের ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে দেখো ডিরেকশনটা কিন্তু টোটালি বিপরীতমুখী। এরপরে আসো তাপমাত্রা বৃদ্ধিতে তড়িৎ পরিবাহিতা হ্রাস পায়, তাপমাত্রা বৃদ্ধিতে তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। তারপর বাহ্যিক চাপের প্রভাব নাই, এগুলো খুবই সিম্পল বৈশিষ্ট্য, এগুলো একটু মাথায় রাখতে পারো। বহুপদী সমাপ্তি সূচক যে এমসিকিউ গুলো আসে সেগুলো কিন্তু মাঝে মধ্যে আসতে পারে। এরপর এটা একটা ভৌত প্রক্রিয়া, যেহেতু কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে না। আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে এটা একটা রাসায়নিক প্রক্রিয়া, কারণ এখানে আমাদের রাসায়নিক পরিবর্তন ঘটে, আমরা উপরেই দেখলাম। উদাহরণ সকল ধাতু ও গ্রাফাইট, যেটা আমরা আগের চার্টেই দেখে আসলাম। আর এখানে হচ্ছে আয়নিক বা পোলার সমযোজী যৌগ। তো এইখানে আমরা যে পার্থক্যগুলো দেখলাম এগুলো রিটেনের জন্য লাগবে না, এমসিকিউতে যে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন হয়, বহুপদী সমাপ্তি সূচক যে প্রশ্নগুলো হয় সেগুলোতে মাঝে মধ্যে এগুলো কিন্তু দেখতে পারো। নিচের কোনটি সত্য, নিচের কোনটি মিথ্যা, হ্যাঁ ঠিক আছে, নিচের কোনটি সত্য, নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর জন্য সত্য, এরকম প্রশ্ন আসতে পারে। তো এবার চলো এই সম্পর্কিত যে প্রশ্নগুলো বিগত বছরগুলোতে আসছে সেগুলো আমরা একটু সলভ করে ফেলার চেষ্টা করি। খুবই সিম্পল ইজি প্রশ্ন আসছে এখান থেকে। তো দেখো ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী কোনটি, মাত্র কিন্তু দেখিয়ে নিয়ে আসলাম তোমাদেরকে ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী। হ্যাঁ দেখো আমাদের নামটা কি ছিল, ধাতব বা ইলেকট্রনীয়, মিলাই ফেলবা না, ধাতব বা ইলেকট্রনীয়। তার মানে কি ধাতব পরিবাহী নিচের কোনটি। দেখো তুমি যদি বুঝতে পারো ধাতব পরিবাহী আর ইলেকট্রনীয় পরিবাহী সেম জিনিস, তাহলে অপশন তোমার কাছে অনেক সহজ হয়ে যাবে। তার মানে অপশনগুলোর মধ্যে আমরা কি খুঁজতে থাকবো, আমরা ধাতু খুঁজতে থাকবো, তাই না। তাহলে দেখো কপার সালফেট একটা দ্রবণ, FeSO4 ফেরাস সালফেট একটা দ্রবণ। এই যে দেখো আয়রন, কারণ আমাদের ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহীর এক্সাম্পলে বলা ছিল সকল প্রকার ধাতু, তাহলে এখানে আমাদের অপশনে দেখো আয়রন আছে। কিন্তু তোমার তার আগে জানতে হবে যে ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী যে একই জিনিস সেটা তোমাকে আগে জানতে হবে, না হলে এই এমসিকিউ তুমি মুখস্থ করবা দেখবা তুমি উত্তর করতে পারছো না। বরিশাল বোর্ড 2023-এ আসছে। আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাব। নিচের কোনটি ইলেকট্রনীয় পরিবাহী, আবারও সেই একই প্রশ্ন, ইলেকট্রনীয় পরিবাহী তার মানে কি, নিচের কোনটি ধাতব পরিবাহী, নিচের কোনটি ধাতব পরিবাহী। তাহলে দেখো গলিত NaCl কাঁচ নল, তারপর কপার সালফেট দ্রবণ, এরপর হচ্ছে কপার তার। তাহলে আমরা কি খুঁজে বের করব, তাহলে আমরা খুঁজে বের করব নিচের কোনটা ধাতু বা নিচের কোনটি ধাতব পরিবাহী। যশোর বোর্ড 2022-এর একটা প্রশ্ন দেখলাম আমরা, নিচের কোনটির তড়িৎ পরিবাহিতা, নিচের কোনটির তড়িৎ পরিবাহিতা অধিক। দেখো আমাদের পরবর্তী প্রশ্ন, এটা কিন্তু এসেছে আমাদের ঢাকা বোর্ড 2023-এ এসেছে। হ্যাঁ ঢাকা বোর্ড 2023-এর খুবই ইজি একটা প্রশ্ন। দেখো প্রথমেই যখন আমরা প্রকারভেদটা তোমাদেরকে বলছিলাম এবং এক্সাম্পল বোঝাচ্ছিলাম, তখন অনেকেই তোমরা বলছিলে যে ভাইয়া এটা তো দেখি না, এটা কেন পড়া দরকার। এখন দেখো 2023-এর প্রশ্ন বরিশাল বোর্ডে দেখলাম, ঢাকা বোর্ড 2023-এ দেখলাম, তার মানে খুব রিসেন্ট ইয়ারগুলোতে কিন্তু এখান থেকে প্রশ্ন দিচ্ছে, তার মানে টপিকটা কিন্তু বাদ দেওয়া যাবে না। হ্যাঁ নিচের কোনটি তড়িৎ পরিবাহিতা অধিক। তোমরা দেখেছো যে এক্সাম্পলগুলোর মধ্যে দেখেছো কপার বা তামা এর তড়িৎ পরিবাহিতা সর্বাধিক, তাই না। তাহলে দেখো আমাদের উত্তর হচ্ছে কপার। বাকি যে অপশনগুলো দেখছো স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, এগুলোর তড়িৎ পরিবাহিতা কপারের থেকে কম, অর্থাৎ নিচের কোনটি তড়িৎ পরিবাহিতা সর্বাধিক, উত্তর হচ্ছে কপার। পরবর্তী প্রশ্ন, সেমিকন্ডাক্টর হিসেবে ব্যবহৃত হয়। দেখো সেম প্রশ্নটা আমরা যে কিছুক্ষণ আগে যে টেবিলটা পড়লাম সেখানেও দেখো আমাদের সেমিকন্ডাক্টর হিসেবে কোনটা কোনটা ব্যবহৃত হয় সেগুলোর এক্সাম্পল দেখেছো, তাই না। সিলিকন, জার্মেনিয়াম। আমাদের দেখো ডিরেক্ট মুখস্থ প্রশ্ন এটা, বা তুমি যে চার্ট দেখলা সেখান থেকে সরাসরি আসছে। এই জন্যই তোমাদেরকে বললাম যে বেসিকটা পড়ার পরে যখন তুমি এমসিকিউটা সলভ করবা দেখবা তোমার কাছে খুব সহজ মনে হবে। অনেকগুলো বোর্ডে এসেছে, কুমিল্লা বোর্ড, ময়মনসিংহ বোর্ড এবং ঢাকা বোর্ডে আসছে। শুক্রোজের দ্রবণটি দেখো আমাদের ওই চার্টের মধ্যে নিচের দিকে ছিল সুক্রোজ। হ্যাঁ যখন তুমি এক্সাম্পলগুলো দেখো বললাম চিনি তড়িৎ অবিশ্লেষ্য রূপে ব্যবহৃত হয়, তাই না। শুক্রোজের দ্রবণটি চিনি বা সুক্রোজ এক্সাম্পল ছিল একদম ডান কর্নারে। তাহলে দেখো এটা তড়িৎ অবিশ্লেষ্য রূপে ব্যবহৃত হয়। ঢাকা বোর্ড 2022-এ আসছে। নিচের কোনটি বিদ্যুৎ
সুপরিবাহী নয়। নিচের কোনটি বিদ্যুৎ সুপরিবাহী নয়? বিদ্যুৎ সুপরিবাহী কারা? সকল প্রকার ধাতু, তাই না? সকল প্রকার ধাতু বিদ্যুৎ সুপরিবাহী হিসেবে কাজ করে। তাহলে দেখো এখানে আমাদের এক্সাম্পল গুলো হচ্ছে কপার সর্বাধিক বিদ্যুৎ পরিবহন করে বা সর্বাধিক বিদ্যুৎ সর্বাপেক্ষা বা সব থেকে ভালো বিদ্যুৎ পরিবহন করে। এরপর হচ্ছে সিলভার, এরপর অ্যালুমিনিয়াম, কার্বন একমাত্র অধাতু। তাহলে দেখো নিচের কোনটি বিদ্যুৎ সুপরিবাহী নয়? তাহলে আমাদের এক্সাম্পল হচ্ছে কার্বন। কার্বনের উদ্ভিদগুলোর মধ্যে তোমরা হিরক এবং গ্রাফাইটের নাম শুনছো। গ্রাফাইট আবার বিদ্যুৎ পরিবহন করে। হ্যাঁ, গলিত NaCl এর তড়িৎ পরিবাহিতার কারণ কি? এবার দেখো আমরা দুইটা যে পার্থক্য পড়লাম, হ্যাঁ দুইটা যে পার্থক্য পড়লাম তার মধ্যে কি কি ছিল? তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী এবং আরেকটা হচ্ছে ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী, আরেকটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, তাই না? ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী, এদের এক্সাম্পল গুলো কি কি ছিল? সকল প্রকার ধাতু। হ্যাঁ, ধাতু ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে তড়িৎ পরিবহন করে, আর ওই পাশে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কি? আয়নের চলাচলের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে, তাই না? আয়নের চলাচলের মাধ্যমে। তাহলে এখানে আমাদের NaCl তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, তার মানে এটা আমাদের যে দুইটা আয়ন আছে ভাঙলে আমরা কি কি পাবো? Na+ আর Cl- পাবো। তার মানে এখানে আমাদের যে মুক্ত আয়ন আছে, মুক্ত ইলেকট্রন না, মুক্ত পরমাণু না, মুক্ত অণু না, মুক্ত আয়ন যার চলাচলের মাধ্যমে তড়িৎ পরিবহন করে, মুক্ত আয়ন। দেখো পার্থক্যের মধ্য থেকেই কিন্তু আমরা এই প্রশ্নটা সলভ করতে পারছি। খুব ইজি প্রশ্ন, কিন্তু তোমার ওই পার্থক্যের বৈশিষ্ট্যগুলো জানা থাকতে হবে। পরবর্তী MCQ, কোটি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। হ্যাঁ, এক্সাম্পল আবারও সেই কনসেপ্ট থেকে, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। নিচের কোনটি শক্তিশালী আর নিচের কোনটি দুর্বল? এইটা পার্থক্য করতে পারি। শক্তিশালী অ্যাসিড তীব্র তড়িৎ বিশ্লেষ্য, শক্তিশালী ক্ষার তীব্র তড়িৎ বিশ্লেষ্য, মৃদু ক্ষার মৃদু অ্যাসিড মৃদু তড়িৎ বিশ্লেষ্য। খুবই সহজ কথা, একদম সহজ কথা। শক্তিশালী অ্যাসিড তীব্র তড়িৎ বিশ্লেষ্য, শক্তিশালী ক্ষার তীব্র তড়িৎ বিশ্লেষ্য, মৃদু অ্যাসিড মৃদু ক্ষার মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, খুবই ইজি একটা এক্সাম্পল। ফাইন, কোনটি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী? হ্যাঁ, নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী? তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কি করে? তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী হচ্ছে আয়নের চলাচলের মাধ্যমে তড়িৎ পরিবহন করে। আয়নের চলাচলের মাধ্যমে তড়িৎ পরিবহন করে। এর অপোজিটটা কি? ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী। তাহলে আয়নের পরিবহন, আয়ন এটা একটা সলিড, এটা হবে না বিশুদ্ধ পানি। হ্যাঁ, বিশুদ্ধ পানি হবে না। এরপর 100% HCl হবে না, কপার সালফেট অ্যাকুয়াস, এটা কপার 2+ এবং সালফেট 2- আয়নে পরিণত হয়, আয়নের চলাচলের মাধ্যমে তড়িৎ পরিবহন করে। খুবই ইজি একটা প্রশ্ন। কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। হ্যাঁ, খুব ইজি একটা প্রশ্ন। নিচের কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? তার মানে এখানে তীব্র যদি বলা হয়, তাহলে তীব্র যদি বলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, শক্তিশালী অ্যাসিড শক্তিশালী ক্ষার, মৃদু তড়িৎ বিশ্লেষ্য, মৃদু অ্যাসিড মৃদু ক্ষার। ঠিক আছে, এখানে এটা দুর্বল অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড হচ্ছে শক্তিশালী অ্যাসিড। শক্তিশালী অ্যাসিডের দ্রবণ হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। সো আপেক্ষিক পরিবাহিতার একক, হ্যাঁ কয়েকটা একক তোমাদেরকে একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স। হ্যাঁ, পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স। পরিবাহিতার একক কি? পরিবাহিতা। পরিবাহিতা হচ্ছে রোধের বিপরীত রাশিকে পরিবাহিতা বলা হয়ে থাকে, 1/r, যেটাকে মোহ বলা হয় বা সিমেন্স বলা হয়। সিমেন্স বা ওহম, OHM, ওহম ইনভার্স, বা এটাকে ওহম ইনভার্সও বলা যায়। ঠিক আছে, পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা এর একক হচ্ছে সিমেন্স পার সেন্টিমিটার। এটাকে আমরা কাপ্পা দ্বারা প্রকাশ করে থাকি, সিমেন্স পার সেন্টিমিটার। তাইলে পার ওহম পার সেন্টিমিটার এটাও হইতে পারে। ঠিক আছে, পার ওহম পার সেন্টিমিটার। আপেক্ষিক পরিবাহিতা আসে কিভাবে জানো? কাপ্পা ইজ ইকুয়াল টু, হ্যাঁ, পরিবাহিতা, পরিবাহিতা ইন্টু সেল ধ্রুবক। তাহলে পরিবাহিতা হচ্ছে 1/r ইন্টু L/A। ঠিক আছে, তাহলে দেখো 1/r, আর এর একক হচ্ছে 1/ওহম ইন্টু L হচ্ছে সেন্টিমিটার আর এটা হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দেখো ওহম ইনভার্স পার
সেন্টিমিটার। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের আপেক্ষিক পরিবাহিতার জন্য আসে কাপ্পা। কাপ্পা, ঠিক আছে, এটা একটু আমাদের মনে রাখতে হবে। ওহম ইনভার্স পার সেন্টিমিটার, এটা একটু আমাদের মনে রাখতে হবে। বরিশাল বোর্ড 2023 এসেছে, এগুলো কিন্তু তোমরা মাঝে মধ্যেই বাদ দিয়ে দাও। সো আমাদের টাইপ 1 শেষ হয়ে গেল। টাইপ 2 তে আমরা ফ্যারাডের সূত্র নিয়ে ডিসকাস করব। তো প্রথমে দেখো ফ্যারাডের প্রথম সূত্র। ফ্যারাডের প্রথম সূত্র হচ্ছে কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে তড়িৎ দ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের ভর প্রবাহিত তড়িৎ বা বিদ্যুতের চার্জের সমানুপাতিক। হ্যাঁ, একে ফ্যারাডের প্রথম সূত্র বলে। তাহলে ব্যাপারটা কি, যে পরিমাণ ধাতু জমা হয় সেটা চার্জ কিউ এর সমানুপাতিক। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড কিউ। এখানে জেডটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, এবং জেডটাকে কিভাবে মেজার করতে পারি আমরা, দেখো জেডটাকে কিভাবে আমরা মেজার করতে পারি। জেড হচ্ছে একটা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। হ্যাঁ, গ্রাম পারমাণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা ইন্টু 96,500, অথবা তুল্য সংখ্যার জায়গায় যেটা বলতে পারো সেটা হচ্ছে সক্রিয় যোজনী। হ্যাঁ, এটাকে বলতে পারো সক্রিয় যোজনী। তাহলে z ইজ ইকুয়াল টু m ডিভাইডেড বাই EF। এফ মানে হচ্ছে ফ্যারাডে, 1 ফ্যারাডে সমান 96,500 কুলম। 1 ফ্যারাডে সমান 96,500 কুলম। তো এবার আসো, তাইলে W ইজ ইকুয়াল টু z। হ্যাঁ, z এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, m ডিভাইডেড বাই EF। আবার q সমান আমরা কি জানি বলো তো, q ইজ ইকুয়াল টু আমরা IT জানি। তাহলে দেখো MIT ডিভাইডেড বাই EF। তো এই ফর্মুলাটা আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। ম্যাথ করতে যে সব থেকে বেশি কাজে লাগবে এই ফর্মুলাটা। হ্যাঁ, ম্যাথ যখন করতে যাব সব থেকে বেশি কাজে লাগবে এই ফর্মুলাটা। W ইজ ইকুয়াল টু MIT ডিভাইড বাই EF। গ্রাম পারমাণবিক ভর, I প্রবাহ মাত্রা, T হচ্ছে সময়, E হচ্ছে তুল্য সংখ্যা বা সক্রিয় যোজনী, আর Fটা হচ্ছে 96,500। এটা হচ্ছে প্রথম সূত্র। এবার আমরা সবগুলো সূত্রাবলী একসাথে লিখব। ফ্যারাডের দ্বিতীয় সূত্রটাকে একটু দেখে নেই। যদি বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে একই সময়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহ অর্থাৎ বিদ্যুৎ চার্জ প্রবাহিত করা হয়, সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের ভর তুল্য ভর বা রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। ঠিক আছে? তো আগে দেখো আমরা কিছুক্ষণ আগে দেখলাম তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এখন হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক। তো তুল্য ভর কাকে বলে? প্রথম কথা হচ্ছে তুল্য ভর হচ্ছে গ্রাম পারমাণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা। ঠিক আছে, গ্রাম পারমাণবিক ভর ডিভাইড বাই তুল্য সংখ্যা। তাহলে দেখো গ্রাম পারমাণবিক ভর m ডিভাইডেড বাই E, এবং এই m ডিভাইড বাই E টাই হচ্ছে আমাদের E দ্বারা প্রকাশ করা হয়। এটা তুল্য ভর, অথবা এটাকে বলা হয় রাসায়নিক তুল্যাঙ্ক। বলা হয় এটাকে রাসায়নিক তুল্যাঙ্ক। একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আর অপরটা হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, অপরটা হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক। ঠিক আছে, মনে থাকবে। আগেটা ছিল তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। ফাইন। তাহলে এখানে বলেছে এইটা কিসের সমানুপাতিক? দেখো, দ্রবীভূত পদার্থের ভর রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। তাহলে যে পরিমাণ পদার্থ জমা হচ্ছে সেটা রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। দেখো, পদার্থের ভর তুল্য ভর বা রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি W1 ডিভাইড বাই W2 ইজ ইকুয়াল টু E1 ডিভাইডেড বাই E2। ঠিক আছে, E1 ডিভাইড বাই E2, জাস্ট এই ফর্মুলাটাই। E এর পরিবর্তে আমরা m ডিভাইড বাই E লিখতে পারতাম। এবার আসো আরেকটা জিনিস, যে একটা রাসায়নিক তুল্যাঙ্ক আর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, দুইটা টার্ম দেখলাম। অর্থাৎ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ও রাসায়নিক তুল্যাঙ্কের সম্পর্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এবং রাসায়নিক তুল্যাঙ্ক দুটো তো সেম টার্ম, তাই না? প্রায় কাছাকাছি টার্ম। এর সম্পর্কটা আমরা যদি একটু দেখি, দেখো আমরা কি দেখলাম, z ইজ ইকুয়াল টু m ডিভাইড বাই EF আর E ইজ ইকুয়াল টু
m ডিভাইড বাই e, তাই না? m ডিভাইড বাই e। আমরা যদি এখানে এভাবে লিখতাম, দেখো এভাবে লিখতাম m ডিভাইড বাই e ইনটু 96,500, তাহলে যেটা হতো দুজনের মধ্যে সম্পর্কটা হচ্ছে e ইজ ইকুয়াল টু z ইনটু 96,500। এটা হচ্ছে এই দুজনের মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে এই দুজনের মধ্যে সম্পর্ক। হ্যাঁ, রাসায়নিক তুল্যাঙ্ক ইজ ইকুয়াল টু 96,500 ইনটু তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, ঠিক আছে? আর এই দুটার একক কি? এই দুটার একক, ই এর একক হচ্ছে গ্রাম আর জেড এর একক হচ্ছে গ্রাম পার কুলম। এটা মনে রাখতে হবে তোমাদের, ঠিক আছে? তো এবার আসো, যতগুলো ফর্মুলা আমরা শিখলাম সবগুলো ফর্মুলা আমরা একসাথে লিখব। যতগুলো ফর্মুলা শিখলাম, এক, হ্যাঁ, W ইজ ইকুয়াল টু ZQ, 2, W is equal to ZIT, Q is equal to IT, Q is equal to IT, 4, W is equal to W is equal to MIT divided by EF, 5, Z is equal to M divided by EF, 6, E is equal to M divided by E, 7, E is equal to Z into 96,500। এবার হচ্ছে Q is equal to IT, MIT divided by EF, যেহেতু এখানে একটা জিনিস খেয়াল করো, IT মানে কি? IT মানে হচ্ছে Q, আর W divided by M মানে কি? হ্যাঁ, W divided by M মানে হচ্ছে N, তাহলে Q is equal to NEF, এটাও কিন্তু লেখা সম্ভব, তাই না? Q is equal to NEF, Q is equal to NEF, ঠিক আছে? এই যে ফর্মুলাগুলো লিখলাম ম্যাথ করার জন্য, এই ফর্মুলাগুলো বেশ জরুরি। এরপর ধরো 9 নাম্বার, W1 divided by W2 is equal to E1 divided by E2, ঠিক আছে? M divided by E। এবার 10 নাম্বার, 1 ফ্যারাডে সমান 96,500 কুলম। এই যতগুলো ফর্মুলা লিখলাম, এই ফর্মুলাগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট আমাদের বিভিন্ন এমসিকিউ সলভ করার জন্য, সবগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে। এবার আসো কয়েকটা প্রযোজ্যতা তোমাদেরকে পড়াই। ফ্যারাডের সূত্র, দ্রবণ ও গলিত উভয়ের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। তাপমাত্রা, চাপ, দ্রাবক, দ্রবণের ঘনমাত্রা কোনো প্রভাব নাই। তাপমাত্রা, চাপ, দ্রাবক ও দ্রবণের ঘনমাত্রা কোনো প্রভাব নাই। হ্যাঁ, একই মোলের বিভিন্ন আয়নিক অবস্থার ক্ষেত্রে এই সূত্র সমানভাবে প্রযোজ্য। এমসিকিউ এর জন্য এই ডাটাগুলো ইম্পর্টেন্ট। আসো, ফ্যারাডের সূত্রের কিছু সীমাবদ্ধতা আছে। এই সূত্র ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে, আমরা ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী পড়ে আসলাম। ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী, যারা ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে তড়িৎ পরিবহন করে, সমানভাবে প্রয়োগ করা যায় না। 100% তড়িৎ বিশ্লেষ্য পদ্ধতিতে তড়িৎ প্রবাহিত হয়। এই সূত্র শুধু সেক্ষেত্রে প্রযোজ্য যেখানে 100% তড়িৎ বিশ্লেষ্য পদ্ধতিতে তড়িৎ পরিবাহিত হয়, তাদের ক্ষেত্রে এটা পারফেক্টলি কাজ করে। একাধিক বিক্রিয়া সংঘটিত হলে গণনায় ত্রুটি দেখা যায় যদি একাধিক বিক্রিয়া সংঘটিত হয়, ঠিক আছে? এবার আসো, এই সূত্র প্রয়োগ করে কি বের করতে পারি? আমরা ইলেকট্রনের চার্জ বের করতে পারি। হ্যাঁ, অ্যানোড আর ক্যাথোডে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত করলে অ্যানোডে বা ক্যাথোডে বিক্রিয়া অংশগ্রহণ করবে দ্বিতীয় সূত্রের সাহায্যে জানা যায়। হ্যাঁ, কি পরিমাণ তড়িৎ প্রবাহিত করলে কতটুকু ধাতু জমা হবে, হ্যাঁ, সেটাও কিন্তু বের করে ফেলা যায়। এগুলো ছোট ছোট প্রশ্ন, কনসেপচুয়াল প্রশ্ন, কিন্তু এগুলো আমাদের জন্য লাগবে। হ্যাঁ, ওকে। তো এবার আসো, এই সম্পর্কিত যত এমসিকিউ আছে বিগত বছরগুলোতে, সেগুলো আমরা একটু সহজেই সলভ করে ফেলি এবং দেখবা খুব ঝটপট এগুলো আমরা সলভ করে ফেলতে পারবো, কারণ প্রশ্নগুলো অনেক ইজি এবং ক্যালকুলেটর লাগে। 1 মোল ইলেকট্রনের মোট চার্জ কত? 1 মোল ইলেকট্রনের মোট চার্জ কত? হ্যাঁ, 1 মোল ইলেকট্রনের মোট চার্জ, দেখো 1 মোল ইলেকট্রনের মোট চার্জ হচ্ছে 1 ফ্যারাডে। হ্যাঁ, 1 ফ্যারাডে। চিন্তা করো, 1 মোল ইলেকট্রনের চার্জ। আগে কথা হচ্ছে 1 মোল ইলেকট্রনের মধ্যে কয়টা ইলেকট্রন আছে? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। হ্যাঁ, এতটি ইলেকট্রন আছে, তাই না? এতটি ইলেকট্রন আছে। এবার একটা ইলেকট্রনের চার্জ কত? মানে 1 মোল ইলেকট্রন মানে 1 মোলের মধ্যে কতগুলো ইলেকট্রন আছে? 6.02 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার 23t, 10 টু দি পাওয়ার 23t।
1 মোল ইলেকট্রনের মধ্যে ইলেকট্রন আছে হচ্ছে 6.02 10 টু দি পাওয়ার 23টি। এবার 1 মোল ইলেকট্রন সমান এতগুলো ইলেকট্রন। এবার 1 মোল ইলেকট্রন এর চার্জ সমান, তাহলে একটার চার্জ ইনটু 1 মোলের মধ্যে যতগুলো আছে, তাহলে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 ইনটু 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 এত কুলম। ঠিক আছে, তাইলে এইটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এইটা ইনটু 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 এত কুলম, মাঝখানে ইনটু হবে বা মাল্টিপ্লাই হবে। ঠিক আছে, মাঝখানে মাল্টিপ্লাই হবে। 1 মোল ইলেকট্রনের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন আছে, একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.60 ইনটু 10 টু দি পাওয়ার -19 কুলম, তাইলে অতগুলো ইলেকট্রনের চার্জ কত, জাস্ট মাল্টিপ্লাই করে দিলে হয়ে যাবে। 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 30 সেকেন্ড ধরে কোনো ইলেকট্রোড প্রবাহিতের মধ্যে চললে বিদ্যুতের চার্জ কত কুলম্ব, চার্জ বের করতে হবে। হ্যাঁ, চার্জ দেওয়া আছে কি কি, টি দেওয়া আছে, আর কি দেওয়া আছে, আই দেওয়া আছে। কি বের করতে হবে, কিউ বের করতে হবে। খুবই সহজ ফর্মুলা, কিউ ইজ ইকুয়াল টু আইটি। আই এর ভ্যালু কত 5, টি সেকেন্ডে কত 30, তাহলে দেখো 150 এত কুলম। দেখো খুব ইজিলি বের করে ফেলতে পারলাম, মানে মুখে মুখেই ক্যালকুলেশনটা করে ফেলা সম্ভব। বেশ ইজি একটা প্রশ্ন। কপার সালফেট দ্রবণে 1 ফ্যারাডে চার্জ দ্বারা কতটুকু কপার সঞ্চিত হবে। দেখো কপার সালফেট দ্রবণে 1 ফ্যারাডে চার্জ দ্বারা কতটুকু কপার সঞ্চিত হবে। কপার সালফেট মানে কি, কপার 2+, দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়, যেটা আমরা জানি। তাহলে এখানে ক্যালকুলেশনটা দেখো, 2 মোল ইলেকট্রন, তার মানে কি 2 ফ্যারাডে বিদ্যুৎ। হ্যাঁ, কতটুকু কপার সঞ্চিত হবে, 1 মোল কপার সঞ্চিত হবে। 1 মোল মানে কত, 63.5 গ্রাম কপার জমা হবে। এবার অতএব 1 ফ্যারাডে হলে কতটুকু, এর অর্ধেক, 63.5 এর অর্ধেক, তাহলে 31.75 গ্রাম কপার জমা হবে। মুখে মুখে ক্যালকুলেশন শেষ। ঠিক আছে, 31.75 গ্রাম। মনে রাখবা, যত মোল ইলেকট্রন আদান প্রদান তত ফ্যারাডে বিদ্যুৎ। তাইলে দেখবে তোমার ক্যালকুলেশন অনেক সহজ হয়ে গেছে, ঐকিক নিয়মও করতে হবে না, অনেক কিছু নিয়েও তোমাকে কাজ করতে হবে না। ঠিক আছে, এবার আসো, 2 ফ্যারাডে বিদ্যুৎ তড়িৎ প্রবাহে কত গ্রাম ফেরাস আয়ন চার্জ মুক্ত হয়। ফেরাস মানে হচ্ছে Fe2+, আর ফেরিক মানে Fe3+। তাহলে চার্জ মুক্ত হওয়ার জন্য কি করতে হবে, Fe2+, দুইটা ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হবে, তাই না। ওকে, চার্জ মুক্ত হবে। তাহলে 2 মোল ইলেকট্রন, তাই না, তার মানে 2 ফ্যারাডে বিদ্যুৎ, তাহলে 1 মোল, তার মানে 55.85 গ্রাম, যেটাকে ইজ ইকুয়াল 56 গ্রাম বলা যায়, তাই না, 56 গ্রাম। এবার বলেছে 2 ফ্যারাডে তড়িৎ প্রবাহে কত গ্রাম ফেরাস, তাহলে 2 ফ্যারাডের জন্য 55 বা 56 গ্রাম। 1 ফ্যারাডে যদি বলতো তাহলে 28 হয়ে যেত। আর আরেকটা ব্যাপার, ফেরিক যদি হতো তাহলে Fe3+, তিনটা ইলেকট্রন গ্রহণ করে Fe তে পরিণত হতো। আবার Fe2+ কেন Fe3+ এ পরিণত হলো না, এখানে বলা আছে যে চার্জ মুক্ত হবে। দিনাজপুর বোর্ড 2023 এসেছে প্রশ্নটা, খুব ইজি এবং মজার একটা প্রশ্ন, তোমরা একটু চিন্তা করলেই কিন্তু এগুলো সলভ করে ফেলতে পারো। পরেরটা, 1 মোল Fe2O3 হতে 1 মোল লোহা পেতে কি পরিমাণ তড়িৎ প্রয়োজন। দেখো খুব ভালো মতো বুঝবা প্রশ্নটা, ময়মনসিংহ বোর্ড 2023 এসেছে। দেখো 1 মোল Fe2O3, তুমি আগে দেখো Fe2O3 মানে কি। Fe2O3 মানে হচ্ছে আয়রনের যোজনী 3, অক্সিজেনের যোজনী 2, এই জন্যই তো Fe2O3। তাইলে 2Fe3+, এটা হচ্ছে ফেরিক, প্লাস 3O2-, চার্জগুলো লিখলাম, সমতা করে দিলাম। তাহলে আমাদের কাজ হচ্ছে এই যে এইটা থেকে 1 মোল লোহা পেতে হবে, তাহলে কি পরিমাণ তড়িতের প্রয়োজন হবে। তাহলে দেখো এটাকে চার্জ মুক্ত করব, এটা হচ্ছে ফেরিক আয়ন 3+, তাইলে 3টা ইলেকট্রন গ্রহণ করবে, যেহেতু 3টা ঘাটতি আছে, তাইলে 1 মোল আয়রনে পরিণত হবে। তাহলে এবার দেখো 3 ফ্যারাডে বিদ্যুৎ আদান প্রদান হলে 1 মোল আয়রন চার্জ মুক্ত হয়। 3 ফ্যারাডে তড়িৎ আদান প্রদান হলে 1 মোল লোহ আমরা পেয়ে যেতে পারি। তাহলে উত্তর হচ্ছে 3 ফ্যারাডে। আগেরটা কি ছিল, ফেরাস, এটা হচ্ছে ফেরিক। ফেরিক কোথা থেকে বুঝতে পারলাম, এই সংকেত থেকে আমি বুঝতে পারলাম যে এটা ছিল ফেরিক। ওকে, 0.5 ফ্যারাডে সমান কত কুলম, তাহলে 1 ফ্যারাডে সমান 96,500 কুলম। অতএব 0.5 ফ্যারাডে সমান 96,500 কুলম্বকে আমরা
2 দ্বারা ভাগ করে দিব। ঠিক আছে, 2 দ্বারা ভাগ করে দিব, জাস্ট 2 দ্বারা ভাগ করে ফেললেই হয়ে যাবে। হ্যাঁ, 96,500 ভাগ 2, তাহলে দেখো 48,250, 48,250 কুলম্ব। মুখে মুখে তুমি ক্যালকুলেশন করে ফেলতে পারবা। 1 ফ্যারাডে সমান 96,500 কুলম্ব। ঠিক আছে, PbSO4 দ্রবণে 5 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে তড়িৎ দ্বারা সঞ্চিত বা দ্রবীভূত লেডের পরিমাণ কতটুকু হবে? PbSO4। হ্যাঁ, ওকে, তাহলে PbSO4 মানে হচ্ছে Pb2+। ঠিক আছে, Pb2+। এত ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে সঞ্চিত বা দ্রবীভূত লেডের পরিমাণ কতটুকু হবে? দেখো Pb2+, তাহলে Pb2+ যদি করো তাহলে দেখো এখানে Pb এর গ্রাম পারমাণবিক ভর কিন্তু দেওয়া আছে। তাইলে এটা কি হবে? তড়িৎ দ্বারা সঞ্চিত হবে, ধাতু জমা হবে। তাহলে 2টা ইলেকট্রন গ্রহণ করে সে কি করবে? লেড ধাতুতে জমা হবে, তাই না? লেড ধাতুতে জমা হবে। তাহলে এবার দেখো 1 মোল লেড মানে কত? 106.4 গ্রাম। কত ফ্যারাডে বিদ্যুৎ? 2 ফ্যারাডে বিদ্যুৎ হলে। অতএব 1 ফ্যারাডে বিদ্যুৎ আদান প্রদান হলে 106.4 ডিভাইড বাই 2 এত গ্রাম। অতএব 5 ফ্যারাডে যদি আদান প্রদান হয় 106.4 ইন্টু 5 ডিভাইড বাই 2 এত গ্রাম। তাহলে আমরা পাই 106.4 ইন্টু 5 ডিভাইডেড বাই 2, তাহলে আমরা পাচ্ছি 266 গ্রাম। হ্যাঁ, তাহলে আমাদের উত্তর হচ্ছে 266 গ্রাম। জাস্ট কনসেপ্টটা তুমি যদি মাথার মধ্যে একবারে সেট করতে পারো, এই ধরনের প্রশ্ন তোমার কাছে সলভ করা একদম ইজি হয়ে যাবে। Fe2+ প্লাস 2টা ইলেকট্রন Fe বিক্রিয়ায় 28 গ্রাম আয়রন ধাতু উৎপাদনে কত তড়িৎ চার্জের প্রয়োজন হবে? বিক্রিয়াটা থেকে দেখো 2 ফ্যারাডে থেকে আমরা পাই হচ্ছে 56 গ্রাম। তাহলে 28 গ্রাম যদি উৎপন্ন করতে চাই তাহলে আমাদের লাগবে হচ্ছে অর্ধেক। 2 ফ্যারাডেতে 56 গ্রাম, তাইলে 1 ফ্যারাডে 28 গ্রাম তৈরি করতে তাহলে তার অর্ধেক লাগবে। ধাতু 56 গ্রাম জমা হয় 2 ফ্যারাডে বিদ্যুৎ আদান প্রদানের ফলে। আমি যদি 56 অর্ধেক তৈরি করতে চাই তাহলে সেক্ষেত্রে আমার কতটুকু তড়িৎ আদান প্রদান করতে হবে? 1 ফ্যারাডে তড়িৎ আদান প্রদান করতে হবে। বেশ ইজি একটা প্রশ্ন, তাই না? ওকে, দেখো বরিশাল বোর্ড 2023-এ এসেছে। বরিশাল বোর্ড 2023-এ আরেকটা প্রশ্ন আসছে, FeSO4 দ্রবণে 2 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করলে কত মোল আয়রন জমা হবে? কত মোল আয়রন জমা হবে? ঠিক আছে, দেখো প্রশ্নটা কিন্তু বেশ ইজি একটা প্রশ্ন, আমরা চাইলেই কিন্তু খুব সহজেই সলভ করতে পারি। হ্যাঁ, ওকে, তো দেখো FeSO4 তার মানে হচ্ছে Fe2+। Fe2+, 2টা ইলেকট্রন ঘাটতি, তাহলে 2টা ইলেকট্রন গ্রহণ করবে, Fe তে পরিণত হবে। তাহলে Fe তে যদি পরিণত হয় 2 ফ্যারাডে বিদ্যুৎ আদান প্রদান করলে 1 মোল আয়রন জমা হয়। তাহলে এখানে বলেছে 2 ফ্যারাডে বিদ্যুৎ আদান প্রদান করলে কত মোল আয়রন জমা হবে? 1 মোল আয়রন জমা হবে। বরিশাল বোর্ড 2023। 1 মোল কপারকে ক্যাথোডে জমা করতে কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে কত ফ্যারাডে বিদ্যুৎ চালনা করতে হবে? কপার সালফেট মানে হচ্ছে কপার 2+, তাহলে 2টা ইলেকট্রন গ্রহণ করবে এবং কপার ধাতুতে পরিণত হবে। তাহলে 2 ফ্যারাডে 1 মোল কপার। হ্যাঁ, বলেছে 1 মোল কপারকে ক্যাথোডে জমা করতে, 1 মোল কপারকে ক্যাথোডে জমা করতে 2 ফ্যারাডে বিদ্যুতের প্রয়োজন। দেখো জাস্ট তুমি বিক্রিয়াটা করলেই এগুলোর অ্যান্সার পেয়ে যাবা সহজেই। ক্যাথোডে 1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে কি পরিমাণ বিদ্যুতের প্রয়োজন? 1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে কি পরিমাণ বিদ্যুতের প্রয়োজন? দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে কি হয়? H+ একটা ইলেকট্রন গ্রহণ করে H এ পরিণত হয়। এখানে আমাদের যেটা করতে হবে 2H+ প্লাস 2 ইলেকট্রন H2। ঠিক আছে, তাহলে 1 মোল H2 জমা করতে আমাদের 2 ফ্যারাডে বিদ্যুতের প্রয়োজন। 1 মোল H2 তৈরি করতে আমাদের 2 ফ্যারাডে বিদ্যুতের প্রয়োজন। ঠিক আছে, মনে রাখতে হবে H আর H2 কিন্তু সেম জিনিস না। Al3+ 3 ইলেকট্রন অ্যালুমিনিয়াম, এই বিক্রিয়ায় 9 গ্রাম অ্যালুমিনিয়াম উৎপাদনে প্রয়োজনীয় বিদ্যুতের পরিমাণ কত? তাহলে দেখো অ্যালুমিনিয়ামের আণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভর হচ্ছে 27 গ্রাম, এখানে 3 ফ্যারাডে বিদ্যুৎ। ঠিক আছে, বলেছে 9 গ্রাম, তাহলে এটাকে 3 দ্বারা ভাগ করে ফেলা হচ্ছে। 9 গ্রামের জন্য এখানে বিদ্যুৎ হচ্ছে 1 ফ্যারাডে, তাহলে 2 ফ্যারাডের জন্য 18 গ্রাম, 3 ফ্যারাডের জন্য 27 গ্রাম। তাহলে দেখো 1 ফ্যারাডে হচ্ছে আমাদের উত্তর। দেখো একই কনসেপ্টের প্রশ্ন কতগুলো এসেছে। 27 গ্রাম অ্যালুমিনিয়াম জমা করতে কি পরিমাণ বিদ্যুতের প্রয়োজন? আগের প্রশ্ন থেকে অ্যান্সারটা পেয়ে গেলাম আমরা, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম 3+ প্লাস 3 ইলেকট্রন অ্যালুমিনিয়াম, রাইট? তাইলে দেখো 3 ফ্যারাডে বিদ্যুৎ 27 গ্রাম অ্যালুমিনিয়াম জমা করতে 3 ফ্যারাডে বিদ্যুতের প্রয়োজন হয়।
ঠিক আছে, 27 গ্রাম। আর 1 ফ্যারাডে থেকে 9 গ্রাম, আগের প্রশ্নটাই আমরা সলভ করে ফেললাম। FeCl3 হতে 55.85 গ্রাম আয়রন জমা করতে কি পরিমাণ বিদ্যুৎ লাগবে? FeCl3 তার মানে ফেরিক Fe3+ তিনটা ইলেকট্রন গ্রহণ করে Fe ধাতুতে পরিণত হবে। ঠিক আছে, যেহেতু ফেরিক আয়ন, তিনটা ইলেকট্রনের ঘাটতি, তাহলে তিনটা ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করার পরে 1 মোল আয়রনে পরিণত হবে। তাহলে এবার দেখো, 1 মোল ফেরাস এ পরিণত হতে বা লোহাতে পরিণত হতে 3 ফ্যারাডে বিদ্যুৎ দরকার। আর 1 মোল মানে কত? 1 মোল মানে হচ্ছে 55.85 গ্রাম। তাহলে এখানে দেখতে পাচ্ছি 55.85 গ্রাম আয়রন জমা করতে আমার বিদ্যুৎ লাগে হচ্ছে 3 ফ্যারাডে। দেখো কত ইজিলি আমরা প্রশ্নগুলো সলভ করে ফেলতে পারছি, তাই না? ফাইন। পরের প্রশ্ন, 2 মোল অ্যালুমিনিয়াম ক্যাথোডে জমা করতে কি পরিমাণ বিদ্যুতের প্রয়োজন? অ্যালুমিনিয়াম 3+ তিনটা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হয়। তাহলে 3 ফ্যারাডে বিদ্যুৎ 1 মোল অ্যালুমিনিয়াম সঞ্চিত করে। তাহলে 2 মোল অ্যালুমিনিয়াম সঞ্চিত করতে কি পরিমাণ বিদ্যুৎ লাগবে? 2 মোল অ্যালুমিনিয়াম সঞ্চিত করতে এদিকে আমার 6 ফ্যারাডে বিদ্যুতের প্রয়োজন হবে। তাহলে দেখো 6 ফ্যারাডে হচ্ছে আমাদের উত্তর। 1 মোল সিলভার ক্যাথোডে সঞ্চিত করতে সিলভার নাইট্রেট দ্রবণে কত ফ্যারাডে বিদ্যুতের প্রয়োজন হবে? সিলভার নাইট্রেট মানে হচ্ছে সিলভার প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতুতে পরিণত হবে। 1 ফ্যারাডে বিদ্যুৎ আদান প্রদানের ফলে আমার 1 মোল সিলভার ক্যাথোডে জমা হয়ে যাবে। 1 মোল সিলভার ক্যাথোডে জমা হবে। তাহলে 1 ফ্যারাডে বিদ্যুৎ আদান প্রদানের ফলে 1 মোল, 1 ফ্যারাডে বিদ্যুৎ আদান প্রদানের ফলে 1 মোল। ঠিক আছে, 1 ফ্যারাডে বিদ্যুৎ আদান প্রদানের ফলে 1 মোল সিলভার জমা হবে। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাব। 0.1 ফ্যারাডে তড়িৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম সিলভার জমা হবে? তাহলে দেখো AgNO3, আবারও সেই একই প্রশ্ন, Ag প্লাস ইলেকট্রন সিলভার ধাতুতে পরিণত হচ্ছে। সিলভার ধাতু মানে হচ্ছে 108 গ্রাম। ঠিক আছে, 108 গ্রাম, এবং এটা হচ্ছে 1 ফ্যারাডে, রাইট? 1 ফ্যারাডে 108 গ্রাম। বলেছে 1 ফ্যারাডে হচ্ছে 108 গ্রাম। এবার বলেছে 0.1 ফ্যারাডে। হ্যাঁ, 0.1 ফ্যারাডে, 0.1 ফ্যারাডে মানে কি? 10 দ্বারা ভাগ হয়ে যাবে। 0.1 মানে কি? 1/10। তাহলে 108 কি হয়ে যাবে? 10.8 গ্রাম হয়ে যাবে। কারণ দেখো, তুমি 108 কে 0.1 দ্বারা যদি গুণ করো তাহলে 10.8 পেয়ে যাবা, 10.8 গ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিলভার জমা করতে আসলে 0.1 ফ্যারাডে তড়িৎ চালনা করলে ক্যাথোডে 10.8 গ্রাম সিলভার জমা হবে। 1 মোল অ্যালুমিনিয়াম অক্সাইড হতে 1 মোল অ্যালুমিনিয়াম পেতে কি পরিমাণ তড়িৎ প্রয়োজন? হ্যাঁ, 1 মোল অ্যালুমিনিয়াম পেতে, 1 মোল অ্যালুমিনিয়াম অক্সাইড হতে 1 মোল অ্যালুমিনিয়াম পেতে কত পরিমাণ তড়িৎ প্রয়োজন হবে? 1 মোল অ্যালুমিনিয়াম পেতে। দেখো তাহলে এখানে অ্যালুমিনিয়াম কি অনুপাতে আছে? অ্যালুমিনিয়াম 3+ অনুপাতে আছে। তিনটা ইলেকট্রন গ্রহণ করলে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হবে। কত মোল? 1 মোল অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হবে। আদান প্রদান হচ্ছে 3 ফ্যারাডে বিদ্যুৎ। ঠিক আছে, ওকে। 1 মোল অ্যালুমিনিয়াম পেতে কত পরিমাণ তড়িতের প্রয়োজন হবে? ঠিক আছে, এখানে অ্যালুমিনিয়ামটা কি অনুপাতে আছে? এখানে অ্যালুমিনিয়ামটা 3+ আকারে আছে। হ্যাঁ, সেখান থেকে 1 মোলে যেতে আমাদের 3 ফ্যারাডে বিদ্যুতের প্রয়োজন হবে। গলিত অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে কত ফ্যারাডে তড়িৎ চালনা করলে ক্যাথোডে 54 গ্রাম অ্যালুমিনিয়াম জমা হবে? তাহলে দেখো, অ্যালুমিনিয়াম আছে এখানে, অ্যালুমিনিয়াম 3+ প্লাস তিনটা ইলেকট্রন, এখানে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হবে। তাহলে দেখো 3 ফ্যারাডে বিদ্যুৎ, তাই না? 3 ফ্যারাডে বিদ্যুৎ, আর এখানে 3 ফ্যারাডে বিদ্যুৎ 27 গ্রাম অ্যালুমিনিয়াম জমা হবে। বলেছে কত ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করলে 54 গ্রাম, তার মানে এটা ডাবল হয়ে যাবে 54 গ্রাম। তাহলে এখানে হয়ে যাবে 6 ফ্যারাডে বিদ্যুৎ, তাই না? 6 ফ্যারাডে বিদ্যুৎ হইলে 54 গ্রাম অ্যালুমিনিয়াম ক্যাথোডে সঞ্চিত হবে। ফাইন। 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে নিচের কোন ধাতুর আয়নটি ক্যাথোডে অধিক পরিমাণে সঞ্চিত হবে? 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে। তাহলে দেখো এটার কম্প্যারিজনটা কিরকম? K+ একটা ইলেকট্রন গ্রহণ করলে পটাশিয়াম ধাতুতে পরিণত হবে। জিঙ্ক 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করলে জিঙ্ক ধাতুতে পরিণত হবে। ক্যালসিয়াম 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করলে ক্যালসিয়াম ধাতুতে পরিণত হবে। অ্যালুমিনিয়াম 3+
3টা ইলেকট্রন গ্রহণ করলে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হবে। পরের লাইনটা হচ্ছে এরকম যে এখানে যদি একটা ইলেকট্রন হয় তাহলে হাফ মোল জিঙ্কে পরিণত হবে। এখানে 1 ফ্যারাডে বা একটা ইলেকট্রন হলে হাফ মোল ক্যালসিয়ামে পরিণত হবে। 1 ফ্যারাডে বা একটা ইলেকট্রন হলে এখানে 1/3 মোল অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হবে। তাহলে দেখো সবথেকে বেশি কে সঞ্চিত হবে? 1/3 অ্যালুমিনিয়াম মানে হচ্ছে 9 গ্রাম, হাফ ক্যালসিয়াম মানে হচ্ছে 20 গ্রাম, হাফ জিঙ্ক মানে হচ্ছে 65 অর্ধেক মানে হচ্ছে 32.75 গ্রাম, আর 1 মোল পটাশিয়াম মানে হচ্ছে যেহেতু 1 মোলের জন্য 1 মোল 1 ফ্যারাডে, তাহলে এইটা হবে 39 গ্রাম। তার মানে সবথেকে বেশি সঞ্চিত হবে পটাশিয়াম। ফ্যারাডের 2 নম্বর সূত্রের বেসিক আইডিয়া থেকে এই প্রশ্নটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, ফাইন। অনেকগুলো বোর্ডে আসছে। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক নিচের কোনটির বেশি? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক নিচের কোনটির বেশি? দেখো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের কনসেপ্টটা হচ্ছে m ডিভাইডেড বাই EF, তাই না? m ডিভাইড বাই EF। তাহলে দেখো 108 ডিভাইড বাই 1 ইন্টু 96,500। কপারের ক্ষেত্রে 63.5 ডিভাইড বাই 2 ইন্টু 96,500। আয়রনের ক্ষেত্রে 55.85 ডিভাইড বাই 2 ইন্টু 96,500। ঠিক আছে, ওকে। ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখো 54 ডিভাইড বাই 3 ইন্টু 96,500। তাহলে দেখো কার ক্ষেত্রে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সব থেকে বেশি হবে? যার উপরে গ্রাম পারমাণবিক ভর সব থেকে বেশি, তাই না? যার গ্রাম পারমাণবিক ভর সব থেকে বেশি। ক্রোমিয়ামের কথা যদি বলি তাহলে ক্রোমিয়ামের হচ্ছে তোমার 24 দুগুণে 48 আর 3 51 হবে। ক্রোমিয়ামের হচ্ছে 51। ঠিক আছে, ক্রোমিয়ামের হচ্ছে 51। ফাইন। তো হোয়াট এভার ইট ইজ, আমাদের কার মান সব থেকে বেশি হবে? যার গ্রাম পারমাণবিক ভর সব থেকে বেশি, তাই না? এবং নিচের দিকে দেখো সংখ্যাটা কিন্তু বড় হলে, নিচের সংখ্যাটা বড় হলে ভাগফলের মান কি হবে? হর যদি আরো বড় হইতে থাকে তাহলে ভাগফলের মান কি হবে? আরো ছোট হতে থাকবে। তার মানে এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সিলভারের ক্ষেত্রে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সব থেকে বেশি। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সব থেকে বেশি, আবার সেই একই প্রশ্ন। তাহলে দেখো কপারের ক্ষেত্রে আবার সেই সিলভার, তাই না? 63.5 ডিভাইড বাই 2 ইন্টু 96,500। 108 1 ইন্টু 96,500। নিকেলের ক্ষেত্রে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আরো কম হবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের সিলভারটাই হচ্ছে আমাদের মোর কারেক্ট। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সব থেকে বেশি, আবারও সিলভার আসলে সব থেকে বেশি হবে কারণ 108। জিঙ্কের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে, জিঙ্কের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের ক্ষেত্রে আমাদের হবে 65.5 ডিভাইড বাই 2 ইন্টু 96,500। তাহলে আমরা কি পাবো? উপরে 65.5 ডিভাইড বাই 2 ইন্টু 96,500। তাহলে আমরা পাচ্ছি 3.39 10 টু দি পাওয়ার -4 গ্রাম পার কুলম। ঠিক আছে, 3.39 ইন্টু 10 টু দি পাওয়ার -4 গ্রাম পার কুলম। কনসেপ্টটা ঠিকঠাক থাকলে অ্যান্সার বের করাটা সহজ। 3.39 তার মানে 0.0000339। পর প্রশ্ন, অ্যালুমিনিয়ামের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক গ্রাম পারমাণবিক ভর হচ্ছে 27, নিচে 3 ইন্টু 96,500। তাহলে আমরা দেখতে পাই 27 ডিভাইডেড বাই 3 ইন্টু 96,500। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 9.37 ইন্টু 10 টু দি পাওয়ার -4 গ্রাম পার কুলম। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 27 ডিভাইড বাই 3 ইন্টু 96,500। 27 ডিভাইড বাই 3 ইন্টু 96500। আমরা পাচ্ছি হচ্ছে 9.32 অ্যাকচুয়ালি 10 টু দি পাওয়ার -5। 9.32 ইন্টু 10 টু দি পাওয়ার -5 গ্রাম পার কুলম। তার মানে আমাদের অপশন হচ্ছে বি কারেক্ট। হ্যাঁ, ওকে। তো পরবর্তী প্রশ্ন, সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত? তাহলে 108 ডিভাইড বাই 1 ইন্টু 96,500। ঠিক আছে, তাহলে আমরা দেখি 108 ডিভাইড বাই 1 ইন্টু 96,500। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 1.11 ইন্টু 10 টু দি পাওয়ার -3। 1.11 10 টু দি পাওয়ার -3 গ্রাম পার কুলম। ঠিক আছে, গ্রাম পার কুলম। পরবর্তী এমসিকিউ, সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 0.000
0.001118। কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, কপারের ক্ষেত্রে হচ্ছে 63.5 ডিভাইডেড বাই 2 ইন্টু 96,500। তাহলে দেখো কপারের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, 63.5 ডিভাইড বাই 2 ইন্টু 96,500। তাহলে দেখো 3.29 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 গ্রাম পার কুলম, 3.29 10 টু দি পাওয়ার মাইনাস 4 গ্রাম পার কুলম। পরবর্তী এমসিকিউ, গলিত অ্যালুমিনার মধ্য দিয়ে 30 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 90 মিনিট যাবত চালনা করলে ক্যাথোডে কত গ্রাম ধাতু জমা হবে? কত গ্রাম ধাতু জমা হবে? এই প্রশ্নটা এসেছে কোন কনসেপ্ট থেকে? এই প্রশ্নটা এসেছে হচ্ছে ওই যে W is equal to দেখো অ্যাম্পিয়ার দেওয়া আছে MIT ডিভাইডেড বাই EF। হ্যাঁ, তাহলে দেখো M অ্যালুমিনিয়াম যেহেতু তাহলে 27 অ্যালুমিনিয়াম, I এর মান হচ্ছে 30 অ্যাম্পিয়ার, 90 মিনিট মানে হচ্ছে এটাকে 7 সেকেন্ডে নিয়ে যেতে হবে। এরপর E অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3 ইন্টু 96,500। হ্যাঁ, তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 27 ইন্টু 30 ইন্টু 90 ইন্টু 60 ডিভাইডেড বাই 3 ইন্টু 96,500। তাহলে দেখো আমরা পাচ্ছি হচ্ছে 15.10 গ্রাম। তো দেখো জাস্ট এখানে আমাদের ভ্যালুগুলো বসাইলে আমরা কিন্তু উত্তর পেয়ে যাচ্ছি। এক্ষেত্রে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু রিটেনের জন্য সমানভাবে ইম্পর্টেন্ট। সিলভার নাইট্রেট দ্রবণে 60 মিনিট 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম সিলভার জমা হবে? তাহলে W is equal to MIT ডিভাইড বাই EF। তাহলে M হচ্ছে সিলভার 108, I এর ভ্যালু 5 অ্যাম্পিয়ার, 60 ইন্টু 60 ডিভাইড বাই 1 ইন্টু 96,500। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে 108 ইন্টু 60 ইন্টু 60 ইন্টু 5 ডিভাইডেড বাই 96500, আমরা পাচ্ছি 20.145 এত গ্রাম। তো দেখো সহজেই কিন্তু আমরা উত্তরগুলো পেয়ে যাচ্ছি, জাস্ট আমাদের ভ্যালুটা বসাইলেই হয়ে যাবে। 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 5 মিনিট ধরে কপার সালফেট দ্রবণে চালনা করলে ক্যাথোডে কত গ্রাম কপার সঞ্চিত হবে? কুমিল্লা বোর্ড 2023। W is equal to 63.5 ইন্টু I এর ভ্যালু কত? I এর ভ্যালু হচ্ছে 5 অ্যাম্পিয়ার। হ্যাঁ, এরপর 5 মিনিট মানে হচ্ছে 5 ইন্টু 60 সেকেন্ড। কপার যেহেতু তাহলে 2 ইন্টু 96,500। ঠিক আছে, তাহলে আমরা যদি ভ্যালুগুলো বসাই তাহলে দেখি 63.5 ইন্টু 5 ইন্টু 63.5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 60 ডিভাইডেড বাই 2 ইন্টু 96500 সমান আমরা পাচ্ছি হচ্ছে 0.493। ঠিক আছে, 0.493 গ্রাম, 0.496 গ্রাম মোরলেস এটার কাছাকাছি হবে। ঠিক আছে, কত গ্রাম কপার জমা হবে? কপার সালফেট দ্রবণে 4 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 45 মিনিট যাবত চালনা করলে কি পরিমাণ কপার জমা হবে? চট্টগ্রাম বোর্ড 2023। দেখো একই প্যাটার্নের প্রশ্ন। W is equal to 63.5 ইন্টু 4 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 45 মিনিট মানে হচ্ছে এটাকে সেকেন্ডে নিয়ে যাব, ডিভাইড বাই যোজনী 2 অর্থাৎ তুল্য সংখ্যাও 2, 96,500। তাহলে আমরা দেখতে পাচ্ছি 63.5 ইন্টু 4 ইন্টু 45 ইন্টু 60 ডিভাইড বাই 2 ইন্টু 96,500। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 3.55 গ্রাম, 3.55 গ্রাম। জাস্ট ভ্যালুটা তুমি ক্যালকুলেটরে বসাবা, জাস্ট ডিরেক্ট ভ্যালু ক্যালকুলেটরে বসাবা। ঠিক আছে, রাফেও তোলার দরকার নাই, এক্ষেত্রে দেখবা তোমাদের সময় অনেক সেভ হবে। পরের প্রশ্ন, নিকেল ক্লোরাইড দ্রবণে এত অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করলে সবটুকু ধাতু ক্যাথোডে সঞ্চিত হয়, কত সময়ের প্রয়োজন হবে? এবার সূত্রটা লিখতে হবে, MIT ডিভাইডেড বাই EF। ঠিক আছে, MIT ডিভাইডেড বাই EF। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের কোন ভ্যালুটা বের করতে হবে? এক্ষেত্রে আমাদের ভ্যালুটা বের করতে হবে হচ্ছে T এর ভ্যালু, বাকি সব কিছু দেখো দেওয়া আছে, এক্ষেত্রে W এর ভ্যালু দেওয়া আছে, E এর ভ্যালু, F এর ভ্যালু, M এর ভ্যালু এবং I এর ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে, এটা তোমরা HW করবা। আর একটা টেকনিক তোমাদেরকে শেখাই দেই, সেটা হচ্ছে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, হ্যাঁ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। ধরো অনেক সময় এরকম হয় যে আনকমন একটা প্রশ্ন দিয়ে দিছে
নিকেল বা কোবাল্ট দিয়ে দিচ্ছে, যার আণবিক ভর তোমাদের জানা নাই, অর্থাৎ এই এম এর ভ্যালুটা তোমাদের জানা নাই, তাই না? এম এর ভ্যালুটা তোমাদের জানা নাই, তখন কি করবা? হ্যাঁ, দেখো তোমার এদের পারমাণবিক সংখ্যা তো জানা আছে, তাই না? দেখো 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। এদেরকে 2 দ্বারা গুণ করবা, সবাইকে 2 দ্বারা গুণ করবা, 2 দ্বারা গুণ করবা, ডাবল করে ফেলবা, সবাইকে ডাবল করবা এবং একটা নাম্বার দ্বারা যোগ করবা। সে নাম্বার কত দ্বারা যোগ করবা সেটাই এখন আমি তোমাদেরকে শেখাবো। একটা নাম্বার দ্বারা যোগ করবা, একটা নাম্বার যোগ করবা, সবার সাথে নাম্বার যোগ করবা। সে নাম্বারটা কত, যেটা দিয়ে তোমরা হঠাৎ করে এরকম একটা বিপদে পড়লে যাতে তোমরা উদ্ধার হইতে পারো। সেটা হচ্ছে এরকম, টেকনিকটা হচ্ছে এরকম: 3, 45, 45, 45, 3, 5, 5, শেষ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 3, 45, 45, 45, 3, 5, 5। এক্ষেত্রে তাইলে এই ধরনের ম্যাথে তুমি কোনো বিপদে পড়বা না। তাহলে দেখো 3, 45, 45, 45, 3, 5, 5 এন্ড নিকেল দিছে না এখানে 28 দুগুণী কত? 28 দুগুণী হচ্ছে 56, তাই না? 56 আর 3 কত? 59। তুমি 59 ধরে ম্যাথ করে ফেলো, ম্যাথটা হয়ে যাবে। ঠিক আছে, এই টেকনিকটা আমার মনে হয় তোমাদের অনেক বেশি হেল্প করবে, কারণ এই ম্যাথের সবকিছুই তুমি জানো, কিন্তু প্যারা খাবা হচ্ছে এম এর ভ্যালুটা নিয়ে, গ্রাম পারমাণবিক ভর নিয়ে। অনেক সময় ব্র্যাকেটে এইভাবে করে তোমাদের গ্রাম পারমাণবিক ভর দেওয়া থাকবে, ব্র্যাকেটে গ্রাম পারমাণবিক ভর দেওয়া থাকবে। যদি না দেওয়া থাকে তুমি নিশ্চিত থাকো যে তুমি বিপদে পড়বা। তোমাদের ভালো একটা সলিউশন বলে দিলাম, আশা করছি এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। 3, 45, 45, 45, 3, 5, 5। সিলভার নাইট্রেট দ্রবণের মধ্য দিয়ে এত অ্যাম্পিয়ার বিদ্যুৎ কতক্ষণ চালনা করলে ক্যাথোডে এত গ্রাম সিলভার জমা হবে? তাহলে W ইজ ইকুয়াল টু MIT ডিভাইডেড বাই EF। ঠিক আছে, MIT ডিভাইড বাই EF। এক্ষেত্রে সব ভ্যালু দেওয়া আছে, T এর ভ্যালু বের করতে হবে, WEF ডিভাইডেড বাই MI। তো ভ্যালুটা বসাও, অ্যান্সারটা পেয়ে যাবা। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন, M2 সালফেট, তার মানে কি এর ই এর মান হচ্ছে 2। এত অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করলে ক্যাথোডে এত গ্রাম M জমা হবে। M ধাতুর গ্রাম পারমাণবিক ভর 40 দেওয়া আছে। 1 গ্রাম M ধাতু জমা হতে কি পরিমাণ সময় লাগবে? T এর ভ্যালু বের করতে হবে। তাহলে W ইজ ইকুয়াল টু MIT ডিভাইডেড বাই EF। তাহলে আমাদের T বের করতে হলে WEF ডিভাইডেড বাই MI। ঠিক আছে, ভ্যালুগুলো বসাবা, তুমি অ্যান্সারটা পেয়ে যাবা। ভ্যালুগুলো বসাইলেই অ্যান্সারটা পেয়ে যাচ্ছ, এবং ভ্যালুগুলো বসালে সেকেন্ডে অ্যান্সারটা পাবা। তুমি মিনিটে নিতে চাইলে আবার 60 দ্বারা ভাগ করে মিনিটে নিতে হবে। হ্যাঁ, সিলভার নাইট্রেট দ্রবণে 1.2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ কতক্ষণ চালনা করলে এত গ্রাম সিলভার জমা হবে? একদম সেম টাইপ। হ্যাঁ, W is equal to MIT divided by EF, T is equal to WEF divided by MI। আমাদের W এর ভ্যালু দেওয়া আছে 1.61, E এর ভ্যালু দেওয়া আছে সিলভার নাইট্রেট, তার মানে হচ্ছে 1, F 93500, M হচ্ছে সিলভার যেহেতু 106, আর I হচ্ছে 1.2। FeSO4 এর মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ এত মিনিট চালনা করলে কি পরিমাণ আয়রন জমা হবে? অলরেডি সেম টাইপ করেছে, W is equal to MIT divided by EF। ক্যাথোডে কি পরিমাণ কপার জমা হবে? W is equal to MIT divided by EF। 60 মিনিট যাবত 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে কত গ্রাম সিলভার জমা হবে? হ্যাঁ, W is equal to MIT divided by EF। চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ সিলভার জমা হবে? W is equal to MIT divided by EF। কি পরিমাণ ধাতু জমা হবে? W is equal to MIT divided by EF। কি পরিমাণ কপার জমা হবে? W is equal to MIT divided by EF। এটাকে আমরা অ্যাম্পিয়ারে নিয়ে যাব, 5000 10 to the power minus 3 অ্যাম্পিয়ার। W is equal to MIT divided by EF। ক্যাথোডে উৎপন্ন কপারের পরিমাণ গ্রাম এককে প্রকাশ করো, W is equal to MIT divided by EF। বিদ্যুৎ প্রবাহিত করলে কি পরিমাণ কপার ধাতু জমা হবে? W is equal to MIT divided by EF। কত গ্রাম ক্রোমিয়াম সঞ্চিত হবে? ক্রোমিয়াম সালফেট। এই যে এখানে কিন্তু তোমাকে ক্রোমিয়ামের গ্রাম পারমাণবিক ভর বের করতে হবে, 3, 45, 45, 45, 3, 5, 5। এবার দেখো ক্রোমিয়ামের সাথে কত যোগ করতে হবে। ঠিক আছে, 1 মিনিট সময় হলে তুমি যাতে কারেক্ট অ্যান্সার করতে পারো। কত সময় প্রয়োজন? হ্যাঁ, T is equal to W is equal to MIT divided by EF। হ্যাঁ, T is equal to WEF divided by MI। হ্যাঁ, T is equal to WEF divided by MI। নিজেরাই সলভ করতে পারবা। জিঙ্কের পরিমাণ কত হবে? 1 কুলম্ব চার্জ প্রবাহিত করলে অ্যানোডে দ্রবীভূত জিঙ্কের পরিমাণ কত হবে? ঠিক আছে,
1 কুলম্ব চার্জ প্রবাহিত করলে অ্যানোডে দ্রবীভূত জিঙ্কের পরিমাণ কত হবে? দেখো আমরা চার্জ মানে কি, নিশ্চয়ই কিউ। হ্যাঁ, কিউ। জিঙ্কের পরিমাণ কত হবে? হ্যাঁ, জিঙ্কের পরিমাণ কত হবে একটু খেয়াল করে দেখো। জিঙ্ক সালফেট দ্রবণে 1 কুলম্ব চার্জ, আমাদের এখানে কিসের ভ্যালু দেওয়া আছে? দেখো চার্জের ভ্যালু দেওয়া আছে। হ্যাঁ, চার্জ কিউ, কিউ মানে কি আইটি এর ভ্যালু দেওয়া আছে, তাই না? আইটি এর ভ্যালু দেওয়া আছে না, দেখো চার্জ তার মানে হচ্ছে আইটি, তার মানে কি কিউ এর ভ্যালু দেওয়া আছে। তাহলে W is equal to ZQ, W is equal to ZQ, Z এর ভ্যালু বের করে কিউ এর ভ্যালু বের করে আমরা সলভ করে ফেলতে পারবো। দেখো W is equal to ZQ, তাই না? দেখো চার্জ দেওয়া আছে, তাহলে Z এর মান M ডিভাইড বাই EF ইনটু Q। তাহলে দেখো কিউ এর ভ্যালু বসাবো, M আর EF এর ভ্যালু বসাইলে W পেয়ে যাব। সূত্র মডিফাই করে অনেক সময় ইউজ করতে হয়। M এর ভ্যালু কে জিঙ্কের জন্য 65.5, E হচ্ছে 296,500 আর কিউ এর ভ্যালু দেওয়া আছে 1 কুলম্ব। কতটি সিলভার পরমাণু জমা হবে ক্যাথোডে? কতটি সিলভার পরমাণু জমা হবে? হ্যাঁ, কতটি বলেছে। তাহলে দেখো প্রথমে আমরা যে ডাব্লিউটা পাবো, হ্যাঁ ডাব্লিউটা পাবো গ্রামে প্রকাশিত ভর, ডাব্লিউ যেটা পাচ্ছি আমরা কি করব, n ইজ ইকুয়াল টু x ডিভাইড বাই na, এটা তো জানি। আর আমরা কি পাইছি আমাদের হাতে হচ্ছে w ইজ ইকুয়াল টু mit ডিভাইড বাই ef, mit ডিভাইড বাই ef, এখান থেকে আমাদের হাতে আছে w। তাহলে পরের লাইনে লিখবো w ডিভাইড বাই m ইজ ইকুয়াল টু x ডিভাইড বাই na। তাহলে যার w বের করছি তার m জানা আছে, n এর ভ্যালু জানা আছে, x এর ভ্যালুটা বের করব, এটাই হচ্ছে আমাদের উত্তর। আবার বলি w বের করতে পারি, এতক্ষণ ধরে সেই ম্যাথটাই করে এসেছি। এবার তুমি চিন্তা করো যার w বের করেছি কার, সিলভার, তাইলে w বের করেছি সিলভার হচ্ছে 108, n এর ভ্যালু জানা আছে, x এর ভ্যালুটাই হচ্ছে আমাদের বের করতে হবে। দ্যাটস ইট, খুবই সহজ ম্যাথ। আশা করছি এই টাইপের ম্যাথ তোমরা খুব ইজিলি সলভ করে ফেলতে পারবে। ঠিক আছে, ইজিলি সলভ করে ফেলতে পারবে। পরের প্রশ্ন, কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে 0.16 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে সঞ্চিত কপার পরমাণুর সংখ্যা কত? একদম সেম টাইপের প্রশ্ন। আমরা কি করব, W is equal to MIT ডিভাইড বাই EF, W বের করব এখান থেকে একটা, হ্যাঁ, তারপর W ডিভাইড বাই M is equal to X ডিভাইড বাই Na, মোলের কনসেপ্টটা দিয়ে। W তো বের করেছি, M হচ্ছে কপার যেহেতু 63.5, X হ্যাঁ 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23, এখানে x is equal to what, এক্সটা বের করলে সেটাই হবে আমাদের উত্তর। সো দ্যাটস ইট। অনেকগুলো এমসিকিউ আমরা দেখলাম যে আমাদের এই ফ্যারাডের সূত্র থেকে অসংখ্য এমসিকিউ এসেছে এবং প্রত্যেকটা এমসিকিউ আমি ধরে ধরে তোমাদেরকে বুঝাইলাম। এগুলো রিটেন এবং এমসিকিউ দুইটা পার্টের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো টাইপ 3 তে আমরা দেখব হচ্ছে সক্রিয়তা সিরিজ, উপর থেকে নিচের দিকে গেলে ধাতু এবং অধাতুর ক্ষেত্রে কিভাবে পরিবর্তন হয়। খুবই সহজ একটা টাইপ এবং আমি বলছি যে এই টপিক থেকে এবার যে কোনো বোর্ডে একটা হইলেও এমসিকিউ আসবেই। ঠিক আছে, তো চলো আমরা সুন্দর একটা ক্যাটায়ন এবং অ্যানায়নের সক্রিয়তা সিরিজটা দেখে ফেলি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কনসেপ্ট শিখবো আমরা এখানে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অর্থাৎ জাবি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো দেখো ক্যাটায়নের জন্য লিজাকে কানা, ম্যাকগাইভার এলো যেন, ফিরে ক্রোমিয়াম কাঠ নিয়ে টিন পাবে হাই, কুলাঙ্গার হাজি হাজি পিটাবে আমায়। ডেসক্রিপশনে খেয়াল করলেই দেখবা এটার পিডিএফ দেওয়া থাকবে। হ্যাঁ, ওকে। তো লিজাকে কানা, ম্যাকগাইভার এলো যেন, ফিরে ক্রোমিয়াম কাঠ নিয়ে টিন পাবে হাই, কুলাঙ্গার হাজি হাজি পিটাবে আমায়। এটার মানে হচ্ছে লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, নিকেল, টিন, লেড, হাইড্রোজেন, কপার, মার্কারি, সিলভার, প্লাটিনাম এবং গোল্ড। উপর থেকে নিচের দিকে গেলে আসলে ব্যাপারটা কি, উপরের দিকে যারা আছে তাদের জারণ বিভবের মান বেশি, যারা নিচের দিকে আছে তাদের বিজারণ বিভবের মান বেশি। তার মানে যারা উপরের দিকে আছে তাদের জারণ বিভব বেশি, যারা নিচের দিকে আছে তাদের বিজারণ বিভবের মান বেশি। তাহলে উপর থেকে নিচের দিকে গেলে জারণ বিভব কমতে থাকে, নিচের থেকে উপরের দিকে গেলে বিজারণ বিভব কমতে থাকে। এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এবার আসো এনএসসি বায়ো। এনএসসি বায়ো মানে কি, এনতে নাইট্রেট, এসতে সালফেট আর সালফাইড, সিতে হচ্ছে ক্লোরাইড, বিতে হচ্ছে ব্রোমাইড, আইতে হচ্ছে আয়োডাইড, ওতে হচ্ছে হাইড্রক্সিল। এটা হচ্ছে অ্যানায়নের সক্রিয়তা সিরিজ। অ্যানায়নের ক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদম ক্রেন দিয়ে তুলে উল্টায় দিব। ধরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং সব নিচের দিকে, মাটি আকাশের দিকে, কেমন হবে বলতো? একটা ক্রেন নিয়ে যাব, ক্রেন নিয়ে যেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাবি, একদম উল্টায় দিব।
তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে সবাই কি নামে ডাকবে? জাবি বলে ডাকবে না, এখন বিজা বলে ডাকবে। বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীর, তাহলে বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর। হ্যাঁ, ওকে। তাহলে দেখো অ্যানায়নের ক্ষেত্রে এভাবে মনে রাখবো, উপরের দিকে বিজারণ বিভব বেশি এবং নিচের দিকে জারণ বিভব বেশি। ঠিক আছে, উপরের দিকে বিজারণ বিভব বেশি, নিচের দিকে জারণ বিভব বেশি। এবার আসো, তোমাকে যদি প্রশ্ন করা হয় সোডিয়াম প্লাস কি করলে চার্জ মুক্ত হবে? ইলেকট্রন গ্রহণ করলে নাকি ইলেকট্রন ত্যাগ করলে? এত ইলেকট্রনের ঘাটতি, তাহলে ইলেকট্রন গ্রহণ করলে সে চার্জ মুক্ত হবে, তাই না? আবার ধরো ক্যালসিয়াম 2 প্লাস কি করলে চার্জ মুক্ত হবে? ক্যালসিয়াম 2 প্লাস কি করলে চার্জ মুক্ত হবে? ইলেকট্রন গ্রহণ করলে, কারণ সে ধাতু এবং ইলেকট্রনের ঘাটতি আছে। ইলেকট্রন গ্রহণ করলে চার্জ মুক্ত হবে। ইলেকট্রন গ্রহণ মানে কি? বিজারণ। ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ। এই জন্য নিচের কোন ধাতুটি আগে চার্জ মুক্ত হবে? যার বিজারণ বিভব বেশি। তোমাকে যদি প্রশ্ন করে কোন ধাতু আগে চার্জ মুক্ত হবে, উত্তর হচ্ছে যার বিজারণ বিভব বেশি। তাইলে ধাতুর ক্ষেত্রে উপরের দিকে বিজারণ বিভব বেশি নাকি নিচের দিকে বিজারণ বিভব বেশি? নিচের দিকে বিজারণ বিভব বেশি, যেহেতু যাবি। তাহলে অর্থাৎ যে সিরিজে নিচের দিকে আছে, যে সক্রিয়তা সিরিজে নিচের দিকে আছে, সে আগে চার্জ মুক্ত হবে। তাহলে এক কথায় জারণ ফারণ কিছুই বুঝি না, বিজারণ ফিজারণ কিছুই বুঝি না, সিরিজে যে নিচের দিকে আছে সে সবার আগে চার্জ মুক্ত হবে। ওকে, এবার আসো, ক্লোরিন মাইনাস কি করলে চার্জ মুক্ত হবে? একটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিনে পরিণত হবে, তাই না? দেখো ক্লোরিন মাইনাস কি করলে চার্জ মুক্ত হবে? তো ইলেকট্রন বেশি আছে, একটা দিয়ে দিবে, চার্জ মুক্ত হয়ে যাবে। তার মানে একটা দিয়ে দেওয়া মানে কি বলতো? দিয়ে দেওয়া মানে জারণ। তাইলে জারণ মানেই তো ইলেকট্রন দিয়ে দেওয়া। তাইলে এবার দেখো অ্যানায়নের ক্ষেত্রে জারণ বিভব কোথায় বেশি? নিচের দিকে বেশি। তাহলে অ্যানায়ন সমূহের ক্ষেত্রেও কে সবার আগে চার্জ মুক্ত হবে? যে নিচের দিকে আছে, কারণ নিচের দিকে জারণ বিভব বেশি। এক কথায় জারণ বুঝি না, ফারণ বুঝি না, বিজারণ বুঝি না, ফিজারণ বুঝি না, একটা জিনিস বুঝি, সক্রিয়তা সিরিজে যে নিচের দিকে অবস্থিত সে আগে চার্জ মুক্ত হবে। সক্রিয়তা সিরিজে যে নিচের দিকে অবস্থিত সে আগে চার্জ মুক্ত হবে। এবং সক্রিয়তা সিরিজটা আমি মুখস্থ করছি, ঠিক আছে? তো এবার চলো খেলাটা এবার করব। তড়িৎ বিশ্লেষণকালে কোন আয়নটি সবার আগে চার্জ মুক্ত হবে? কুমিল্লা বোর্ড 2023, বরিশাল বোর্ড 2016। কোন আয়নটা সবার নিচে আছে? আমরা মুখস্থ করেছি NH3 বায়ো। সবার নিচে আছে হচ্ছে হাইড্রক্সিল। হাইড্রক্সিল যদি থাকে তাহলে আর কারো কিছু দেখার দরকার নেই। কনসেপ্টটা কি? যে সবার নিচে আছে, তার জারণ বিভব বেশি অ্যানায়ন সমূহের ক্ষেত্রে, এবং জারণ করলেই অ্যানায়ন সমূহ চার্জ মুক্ত হয়, তাই হাইড্রক্সিলটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তড়িৎ বিশ্লেষণকালে কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে? এখন দেখবা তাকায় চট করে আনসার দিয়ে ফেলতে পারবা। কোনটা নিচে আছে? হাইড্রক্সিল, এই জন্য হাইড্রক্সিল উত্তর। তড়িৎ বিশ্লেষণকালে কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে? যশোর বোর্ড 2023, ময়মনসিংহ বোর্ড 2022, বরিশাল বোর্ড 2016। 2024 সালে ম্যাক্সিমাম বোর্ডে এখান থেকে একটা এমসিকিউ আসবেই, যাও শিওর বলে দিলাম, প্রশ্ন ফাঁস করে দিলাম, ঠিক আছে? ওকে, তাহলে দেখো কে সবার নিচে আছে। লিজাকে কানা ম্যাকগাইভার এলো যেন, ফিরে ক্রোমিয়াম কাঠ নিয়ে টিন পাবে হাই কুলাঙ্গার, হাজি আজি পেটাবে আমায়। হাই তারপর কুলাঙ্গার। ক্যাটায়ন সবার নিচে যে থাকবে তার বিজারণ বিভব বেশি, আর ক্যাটায়ন সমূহ দেখো বিজারণ হলেই চার্জ মুক্ত হয়, তাই যে সবার নিচে আছে তার বিজারণ বিভব বেশি, বিজারণ হলে চার্জ মুক্ত হয়, তাই সবার আগে চার্জ মুক্ত হবে, তারই বিজারণ বিভব বেশি, সেই হচ্ছে কপার। লিজাকে কানা ম্যাকগাইভার এলো যেন, ফিরে ক্রোমিয়াম কাঠ নিয়ে টিন পাবে হাই কুলাঙ্গার, হাজি আজি পেটাবে আমায়। শেষ। এখান থেকে প্রশ্ন হবে। পরের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণে কোন দ্রবণটি থেকে আগে চার্জ মুক্ত হবে? লিজাকে কানা ম্যাকগাইভার এলো যেন, ফিরে ক্রোমিয়াম কাঠ নিয়ে টিন পাবে হাই কুলাঙ্গার, হাজি আজি পিটাবে আমায়। ছন্দ বলবা, মুখস্থ, ঠিক আছে? সিলেট বোর্ড 2023। দেখো 2023 এখান থেকে সরাসরি প্রশ্ন আসছে, সহজে চার্জ মুক্ত হবে মানে সবার আগে চার্জ মুক্ত হবে, হাজি আজি পেটাবে আমায়, ঠিক আছে? হাজি আজি পিটাবে আমায়। তড়িৎ বিশ্লেষণকারী কোনটি আগে চার্জ মুক্ত হবে? পিটাবে আমায়, হাজি আজি। লিজাকে কানা ম্যাকগাইভার এলো যেন, ফিরে ক্রোমিয়াম কাঠ নিয়ে টিন পাবে হাই কুলাঙ্গার, হাজি আজি পিটাবে আমায়। প্লাটিনাম 2+, এর নিচে শুধু আছে আমায়। ক্যাথোডে সবার আগে চার্জ মুক্ত হবে?
হাই কুলাঙ্গার হাজি আজি পিটাবে, লিজাকে কানা ম্যাকগাইভার এলো যেন ফিরে ক্রোমিয়াম কাঠ নিয়ে টিন পাবে হাই কুলাঙ্গার হাজি আজি পিটাবে আমায়। খাদ্য লবণের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কোন গ্যাসটি মুক্ত হয়? হ্যাঁ, খাদ্য লবণ। দেখো খাদ্য লবণ মানে হচ্ছে NaCl। হ্যাঁ, তাহলে Na প্লাস আর Cl মাইনাস জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে কোনটি ক্যাথোডে আগে চার্জ মুক্ত হবে? দেখো তাহলে এই যে এটা হচ্ছে, দেখো ক্যাটায়ন ক্যাথোডের দিকে আকৃষ্ট হবে। হ্যাঁ, ক্যাটায়ন ক্যাথোডের দিকে আকৃষ্ট হয়, আর অ্যানায়ন অ্যানোডের দিকে আকৃষ্ট হয়। ঠিক আছে, অ্যানায়ন অ্যানোডের দিকে আকৃষ্ট হয়। তবে এখানে কথা আছে, এখানে কি জলীয় দ্রবণ বলেছে না? জলীয় দ্রবণ হলে কি হয়? এদের মধ্যে কি থাকে? জলীয় দ্রবণ মানে কি? জলীয় দ্রবণ মানে হচ্ছে এর মধ্যে জল আছে, Na প্লাস Cl মাইনাসের পাশাপাশি H প্লাস আর OH মাইনাস আছে। তাহলে যে নিচের দিকে থাকবে সে আগে চার্জ মুক্ত হবে, যে নিচের দিকে থাকবে সে আগে চার্জ মুক্ত হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে হাইড্রোজেন গ্যাস বিমুক্ত হবে, এখান থেকে অক্সিজেন গ্যাস বিমুক্ত হবে। তাহলে ক্যাথোড থেকে হাইড্রোজেন গ্যাস বিমুক্ত হবে, উত্তর হচ্ছে হাইড্রোজেন। আর যদি বলতো ব্রাইন, হ্যাঁ যদি বলতো ব্রাইন, তাহলে সেক্ষেত্রে Cl এর ঘনমাত্রা বেশি হওয়ার জন্য, মানে গাঢ় যদি বলতো, হ্যাঁ গাঢ় যদি বলতো, গাঢ় সম্পৃক্ত দ্রবণ বলতো, তখন Cl এর ঘনমাত্রা বেশি হওয়ার জন্য অ্যানোড থেকে ক্লোরিন গ্যাস বিমুক্ত হতো। ঠিক আছে, অ্যানোড থেকে ক্লোরিন গ্যাস বিমুক্ত হতো। এর একটু মাথায় রাখতে হবে তোমাদের। নিচের কোনটি লঘু সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন বিমুক্ত করতে পারে? লঘু সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাসকে বিমুক্ত করতে পারে। তাহলে হাইড্রোজেন গ্যাসকে সেই বিমুক্ত করতে পারবে যে সক্রিয়তা সিরিজে হাইড্রোজেন এর উপরে থাকবে, কারণ তার শক্তি বেশি। হ্যাঁ, তাহলে লিজাকে কানা ম্যাকগাইভার এলো যেন ফিরে ক্রোমিয়াম কাঠ নিয়ে টিন পাবে হাই কুলাঙ্গার হাজি আজি পিটাবে আমায়। লিজাকে কানা ম্যাকগাইভার এলো যেন, কানা ওই যে ক্যালসিয়াম আছে ওর উপরে যেটা আছে সেই কিন্তু আসলে বিমুক্ত করতে পারবে। নিচের কম সক্রিয় ধাতু নিচের কোনটি? হ্যাঁ, হাজি আজি পিটাবে আমায়, গোল্ড। হ্যাঁ দেখো, হাজি আজি পিটাবে আমায়, পিটাবে অরাম আমায়, আজি হাজি পিটাবে আমায়। তাহলে নিচের সব থেকে কম সক্রিয় হচ্ছে যে সবার নিচে আছে সে হচ্ছে সব থেকে কম সক্রিয়। তড়িৎ রাশির সক্রিয়তা সিরিজের কোনটি সঠিক? হ্যাঁ দেখো, লিজাকে কানা ম্যাকগাইভার এলো যেন, সোডিয়ামের থেকে আয়রন বেশি সক্রিয়, নো। হ্যাঁ, ম্যাগনেসিয়ামের থেকে জিন, ম্যাকগাইভার এলো লিজাকে কানা ম্যাকগাইভার এলো যেন, তাহলে এটাও ভুল। ম্যাকগাইভার উপরে, যেন হচ্ছে নিচে। হ্যাঁ, তারপর লিজাকে কানা ম্যাকগাইভার এলো যেন ফিরে ক্রোমিয়াম কাঠ নিয়ে টিন পাবে হাই কুলাঙ্গার, এটাও ভুল। লিজাকে কানা ম্যাকগাইভার এলো যেন ফিরে ক্রোমিয়াম কাঠ নিয়ে, এলো উপরে, নিয়ে হচ্ছে নিচে। হ্যাঁ, সক্রিয়তা সিরিজে কোন অবস্থান সবার উপরে? ক্যালসিয়ামের অবস্থান হচ্ছে সবার উপরে। কানা কোন মৌলটি অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারবে? যার অবস্থান হাইড্রোজেনের উপরে। হ্যাঁ, লিজাকে কানা ম্যাকগাইভার এলো যেন ফিরে ক্রোমিয়াম কাঠ নিয়ে টিন পাবে হাই কুলাঙ্গার, তার মানে নিয়েটা হচ্ছে হাইড্রোজেনের উপরে। সবচেয়ে শক্তিশালী বিচারক নিচের কোনটি? হ্যাঁ, নিচের কোনটি সব থেকে বেশি শক্তিশালী বিচারক? তার মানে দেখো, বিচারক মানে কি? বিচারক মানে যার জারণ ঘটে, জারণ ঘটে। এবার ধাতুর ক্ষেত্রে দেখো, ধাতুর ক্ষেত্রে কি পড়লাম? ধাতুর ক্ষেত্রে পড়লাম হচ্ছে যা বি, জারণ বিভব বেশি, ধাতুর হচ্ছে উপরের দিকে, বিভব বেশি উপরের দিকে, তাই না? ইলেকট্রন ত্যাগের প্রবণতা বেশি যাদের জারণ বিভব বেশি। তাহলে দেখো, বিচারক মানে যার জারণ বিভব বেশি, জারক মানে যার বিজারণ বিভব বেশি। ঠিক আছে, তাহলে লিজাকে কানা ম্যাকগাইভার এলো, এই যে লিথিয়াম, দ্যাটস ইট। সো এরই মাধ্যমে আমাদের টাইপ 3টা শেষ হয়ে গেল, এবং টাইপ 3 ছিল হচ্ছে সক্রিয়তা সিরিজ রিলেটেড, এবং সক্রিয়তা সিরিজটা বেশ কনসেপচুয়াল, তাই না? অনেক কনসেপচুয়াল, জাস্ট উপর নিচে গেলে কারটা বেশি হয় কারটা কম হয়, এটা শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসেপ্ট দিয়ে সহজে মনে রাখতে পারি। ঠিক আছে, শুধুমাত্র সক্রিয়তা সিরিজটা একদম ঠোঁটস্থ রাখতে হবে, যা বি বিজা মনে রাখতে হবে, তাহলে দেখবা যে কোনো কিছু তোমার জন্য অনেক ইজি হয়ে যাচ্ছে। টাইপ 4-এ আমরা অর্ধকোষ সম্পর্কে আলোচনা করব। অর্ধকোষ বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয় জারণ অর্ধকোষ, বিজারণ অর্ধকোষ বা অর্ধকোষ। হ্যাঁ, মানে জারণ অর্ধকোষ বিজারণ অর্ধকোষ মিলেই কিন্তু আসলে আমাদের যে টোটাল তড়িৎ কোষ তৈরি হয় সেটা। হ্যাঁ, ইলেকট্রোড বা তড়িৎদ্বার তোমরা নাম শুনেছ। তড়িৎ কোষ অ্যাকচুয়ালি দুই প্রকার,
একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। যে কোষের মাধ্যমে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি অর্থাৎ তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি পাওয়া যায়, হ্যাঁ, সেটাই হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক কোষ। আর যে কোষের মাধ্যমে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় সেটাই হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষ্য কোষ। ঠিক আছে, আমরা একদম লাস্ট পার্টে এটা সম্পর্কে ডিসকাস করার জন্য তড়িৎ কোষ বলে একটা টপিক রেখেছি। তারপরেও এই পার্টের মধ্যে তোমাদেরকে একটু বুঝাই দেই। দেখো একটা বিষয় খেয়াল করো, তড়িৎ কোষ বলতে আমরা আসলে কি বুঝি। হ্যাঁ, তড়িৎ কোষ বলতে আমরা আসলে কি বুঝি সব একটু ভালো মতো খেয়াল করো, দেখবা খুব ইজি একটা টপিক, বেশ ইজি একটা টপিক, অনেক ইজি টপিক। হ্যাঁ, অনেক ইজি টপিক, ফাইন। অনেক ইজি একটা টপিক, জাস্ট একটু খেয়াল করলেই বুঝতে পারবা। অনেক ইজি একটা টপিক, জাস্ট একটু খেয়াল করলে বুঝতে পারবা। এবং এই টপিকটা আশা করি রিটেনের জন্য তোমরা পড়েছো, রিটেনের জন্য তোমাদের আসলে পড়তে হবে এই টপিকটা। হ্যাঁ, তো এবার দেখো ওকে, একটা কাঁচ পাত্রের মধ্যে আমরা আসলে দণ্ড নিচ্ছি। ওকে, ওকে, তো এটা একটু খেয়াল করো সবাই। আমাদের কাঁচ পাত্র, হ্যাঁ, কাঁচ পাত্র যার মধ্যে ধরো তরল দ্রবণ আছে। হ্যাঁ, তরল দ্রবণ আছে এই কাঁচ পাত্র যার মধ্যে তরল দ্রবণ আছে কাঁচ পাত্রের মধ্যে। হ্যাঁ, তো এই যে দ্রবণগুলো, ধরো সেই দ্রবণগুলো কিরকম, সেই দ্রবণগুলো হচ্ছে আমাদের ধরো এইটা হচ্ছে একটা জিঙ্ক ধাতুর তৈরি দণ্ড। হ্যাঁ, আর এইটা ধরো হচ্ছে একটা কপার ধাতুর তৈরি দণ্ড। ঠিক আছে, কপার ধাতুর তৈরি দণ্ড, এটা কপার ধাতুর তৈরি দণ্ড, ফাইন। তো এবার আসো, এই যে দণ্ডগুলো এর মধ্যে এই যে কাঁচ পাত্র, এই যে দণ্ড, এইটাকে বলা হয় ইলেকট্রোড বা এটাকে বলা হয় অ্যানোড বা জারণ তড়িৎদ্বার, এটাকে বলা হয় ক্যাথোড বা বিজারণ তড়িৎদ্বার। হ্যাঁ, এদেরকে বলা হয় ইলেকট্রোড বা তড়িৎদ্বার। আর এই যে তরল দ্রবণগুলো এদেরকে বলা হয় ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য বলা হয় এদেরকে। হ্যাঁ, তড়িৎ বিশ্লেষ্য, ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য বলা হয় এদেরকে। ইংরেজিতে বলা হয় ইলেকট্রোড। হ্যাঁ, ইলেকট্রোড। আর এদেরকে বলা হয় ইলেকট্রোলাইট, এদেরকে বলা হয় ইলেকট্রোলাইট। ঠিক আছে, অ্যানোড এবং ক্যাথোড, ফাইন। এর বিদ্যুতে বিদ্যুৎ প্রবাহিত হয়, এটা মাইনাস তড়িৎদ্বার, এটা হচ্ছে প্লাস তড়িৎদ্বার, এটা হচ্ছে বৈদ্যুতিক বাল্ব। এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে কি হয়, এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে ক্যাথোডে ধাতু জমা হয়। এবার ধরো আরো কিছু ব্যাপার আছে এখানে। এইটার মধ্যে এইটা যদি হয় জিঙ্ক ধাতুর তৈরি, এটা যদি হয় কপার ধাতুর তৈরি, এর মধ্যে আছে হচ্ছে জিঙ্ক সালফেট, জিঙ্ক 2+ আর SO4 2-। এর মধ্যে কি আছে, কপার 2+ আর SO4 2-। এবার অ্যানোডে তোমরা নিশ্চয়ই জানো একটা জিনিস তোমাদের একটু জানা থাকতে হবে, আজকবি মানে হচ্ছে অ্যানোডে অলওয়েজ জারণ বিক্রিয়া সংঘটিত হয়, ক্যাথোডে অলওয়েজ বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। এটা মনে রাখতে পারো আজকবি দিয়ে। হ্যাঁ, এটা মনে রাখতে পারো আজকবি, অ্যানোডে জারণ এবং ক্যাথোডে বিজারণ। তো অ্যানোডের এই জিঙ্ক দুইটা ইলেকট্রন যখন ত্যাগ করে এর ভেতর দিয়ে এখানে চলে আসবে,
তখন বিক্রিয়াটা কিরকম হয়, জিঙ্ক দুইটা ইলেকট্রন, অ্যানোডের বিক্রিয়া, জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2 প্লাসে পরিণত হয়। ওই দুটো ইলেকট্রন এখানে আসার পরে এই দ্রবণের মধ্যে, এই দণ্ডের মধ্যে যে কপার আছে, সে কপার সেই দুটো ইলেকট্রন নেয় না, কারণ কপার তো ধাতু। তখন ইলেকট্রন বেয়ে বেয়ে দ্রবণের মধ্যে চলে আসে, দ্রবণের কপার 2 প্লাস, দ্রবণের কপার 2 প্লাস সেই দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়। তখন আমাদের জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হয় এবং ক্যাথোডে আমরা ধাতু পাই, কপার। ঠিক আছে, ফাইন। এবার দেখো, এবার আরেকটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে উল্টো ইউ আকৃতির একটা কাঁচ নল ব্যবহার করা হয় এখানে। উল্টো ইউ আকৃতির একটা কাঁচ নল ব্যবহার করা হয় এখানে। এই কাঁচ নলটাকে বলা হয় লবণ সেতু। কি বলা হয়? লবণ সেতু বলা হয়। এর কাজটা কি? দুইটা কোষের মধ্যে যোগাযোগ স্থাপন করা। এটা আমরা একটু পরে ডিসকাস করব। ঠিক আছে, এই দুটা কোষের তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখে। এবং এই যে কোষটা নিয়ে আলোচনা করলাম, এটাকে বলা হয় ড্যানিয়েল সেল, সেল বা গ্যালভানিক কোষও বলা হয়ে থাকে এটাকে। এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে তড়িৎ শক্তিকে দেখো, তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে, দেখো তড়িৎ রাসায়নিক কোষ তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা। হ্যাঁ, দেখো দেখো আসলে ব্যাপারটা একটু উল্টা হয়েছে। দেখো তড়িৎ শক্তি, এখানে দেখো, এখানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর করা অ্যাকচুয়ালি। হ্যাঁ, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর করা। আমি এটা একটু কারেকশন করে নেই। দেখো আমি একটু কারেকশন করে নেই, এটা একটু কারেকশন করতে হবে, এটার কনসেপ্ট কি? এটার কনসেপ্ট হচ্ছে, এইটার কনসেপ্ট হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে রাসায়নিক শক্তিকে এটা তড়িৎ শক্তিতে রূপান্তর করে। হ্যাঁ, আর তড়িৎ বিশ্লেষ্য কোষ হচ্ছে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। হ্যাঁ, রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। ঠিক আছে, আর এই রাসায়নিক শক্তি বলতে কি বোঝায়? রাসায়নিক শক্তি বলতে বোঝানো হয় রেডক্স। রেডক্সের মাধ্যমে আমরা ইলেকট্রিসিটি পাই। তো কনসেপ্টটা সবাই একটু খেয়াল করো। এই যে এখানে জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2 প্লাসে পরিণত হচ্ছে, কপার 2 প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হচ্ছে, জারণ এবং বিজারণ হচ্ছে আজ কবি। তাহলে জারণ বিজারণ মানে কি? রেডক্স বিক্রিয়া হচ্ছে, রেডক্সের মাধ্যমে আমরা কি পাচ্ছি? আমরা ইলেকট্রিসিটি বা তড়িৎ পাচ্ছি। তড়িৎ বিশ্লেষ্য কোষে এসে দেখবা যে ঠিক তার উল্টো ঘটনাটা ঘটতেছে। ফাইন, এবার আসলে তড়িৎ বিশ্লেষ্য কোষে আমরা একটু ঘটনাটা দেখব। এখানে আসলে কি হয়, তড়িৎ বিশ্লেষ্য কোষে কি হয় সেটা আমরা একটু দেখব। হ্যাঁ, এখানে কি হয় সেটা আমরা একটু দেখব সবাই। ওকে, ফাইন। ওকে, তো দেখো এখানে আমাদের ঘটনাটা উল্টো হয়। ঠিক আছে, তো ধরো এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে আমাদের ধরো একই রকম ভাবে আমাদের দ্রবণ থাকবে, তাই না? একই রকম ভাবে আমাদের দ্রবণ থাকবে, একই রকম ভাবে বাকি জিনিসপত্রগুলো থাকবে, একইভাবে আমাদের বাকি জিনিসপত্রগুলো থাকবে। ওকে, ফাইন। এবার আসলে কি হয় সবাই একটু দেখো ভালো মতো। আমরা এই যে এরকম দেখতে পাই, তাই না? এই যে এরকম দেখতে পাই, এরকম। তো এবার দেখো আসলে ঘটনাটা এরকম যে এটা হচ্ছে আমাদের প্লাস প্রান্ত, এটা হচ্ছে ব্যাটারি প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত। এর মধ্যে আমাদের কি আছে? এর মধ্যে আমাদের ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য আছে, ওকে। তো এখানে ঘটনাটা একটু খেয়াল করে দেখো। এখানে মূলত আমাদের একটা সেমি পারমিয়েবল মেমব্রেন আছে, অর্ধবেদ্য পর্দা, এখানে কোনো সল্ট ব্রিজ নাই। তো এটা হচ্ছে ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য। এটা হচ্ছে অ্যানোড, ধরো প্লাটিনাম ধাতুর তৈরি। এটা হচ্ছে ক্যাথোড, এটাও প্লাটিনাম ধাতুর তৈরি। আমরা এখন এখানে কি করতে চাচ্ছি? আমরা NaCl এর তড়িৎ বিশ্লেষণ করব।
NaCl এর তড়িৎ বিশ্লেষণ। NaCl এর তড়িৎ বিশ্লেষণ করব আমরা। তো এখানে ঘটনাটা কি হয় দেখো, NaCl তো এভাবে থাকে না। NaCl থাকে হচ্ছে, NaCl কে তুমি ভাঙলে Na+ পাবা এবং Cl- পাবা, তাই না? Na+ এবং Cl-। তো এবার এটা তো প্লাস প্লাস তড়িৎদ্বার, তাই প্লাস তড়িৎদ্বারের দিকে কে আকৃষ্ট হবে? মাইনাস চার্জযুক্ত যেটা আছে, অর্থাৎ অ্যানায়ন চার্জযুক্ত হবে Cl-। আর Na+টা চার্জযুক্ত হবে মাইনাস তড়িৎদ্বারের দিকে, অর্থাৎ Na+টা আকর্ষিত হবে ক্যাথোডের দিকে। তাহলে এখান থেকে আমরা নতুন দুইটা ডেফিনেশন পেয়ে গেলাম, অ্যানোড কাকে বলে এবং ক্যাথোড কাকে বলে। হ্যাঁ, অ্যানায়ন অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয়, ক্যাটায়ন ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হয়, ঠিক আছে? আর সাথে যুক্ত করতে পারো, অ্যানোডে সবসময় জারণ বিক্রিয়া সংঘটিত হয় এবং ক্যাথোডে সবসময় বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। আর তড়িৎ রাসায়নিক কোষ এবং তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোড এবং ক্যাথোডের যে সাইন, সেই সাইনটা কিন্তু অপোজিট। তড়িৎ রাসায়নিক কোষের অ্যানোড হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত, ক্যাথোড হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোড হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত এবং ক্যাথোড হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত, ঠিক আছে? এগুলো রিটেনের জন্য অনেক ইম্পর্টেন্ট, এমসিকিউ সলভ করতে খুব একটা লাগবে না, তারপর আমি তোমাদেরকে বুঝাচ্ছি যাতে এমসিকিউ গুলো তাকায় দেখেই সলভ করতে পারো। তো এবার আসো, অ্যানোড এবং ক্যাথোডে কি বিক্রিয়া হয়? ধরো অ্যানোডের বিক্রিয়া, অ্যানোডের বিক্রিয়ায় এই যে ক্লোরিন মাইনাস, সে কি করবে? যেহেতু জারণ বিক্রিয়া ঘটাবে, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিনে পরিণত হয়, দুইটা ক্লোরিন একত্রিত হয়ে Cl2 তে পরিণত হয়। ক্যাথোডে কে সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হয়। এই যে জারণ বিজারণ বিক্রিয়া কেন সংঘটিত হয়েছে? কারণ এই ব্যাটারি থেকে ইলেকট্রিসিটি সাপ্লাই হয়েছে, ব্যাটারি থেকে তড়িৎ সাপ্লাই হয়েছে, তার মানে তড়িৎ শক্তি পরে রেডক্স বিক্রিয়াতে কনভার্ট হয়েছে। এইভাবেই আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষে তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি পাই, ঠিক আছে? সো দুইটা কোষই তোমাদেরকে দেখাইলাম, এর মধ্যে সল্ট ব্রিজ দেখাইলাম। এর মাঝখান থেকে দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট ছিল, সেটা হচ্ছে ইলেকট্রোড বা তড়িৎদ্বার। তড়িৎদ্বার হচ্ছে ধাতুর তৈরি, যেটা আমাদের ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষণের মধ্যে ডুবানো থাকে এবং যেটা তোমার জারণ এবং বিজারণ বিক্রিয়া সংঘটিত করতে হেল্প করে, ঠিক আছে? ওকে, তো এবার দেখো তড়িৎদ্বার কয় প্রকার? সাধারণত বেশ কয়েক প্রকার হইতে পারে, আমরা 5টা এক্সাম্পল দেখতে পারি। হ্যাঁ, যেমন গ্যাস তড়িৎদ্বার, তারপর ধাতুর অ্যামালগাম দিয়ে আমরা একটা তড়িৎদ্বার গঠন করি, ঠিক আছে? জারণ বিজারণ তড়িৎদ্বার আছে, বেশ কয়েকটা তড়িৎদ্বার আছে। তবে রেফারেন্স ইলেকট্রোড বলে আমাদের একটা ক্যাটাগরি আছে নির্দেশক তড়িৎদ্বার, যেটা দুই প্রকার। একটা হচ্ছে মুখ্য বা প্রাইমারি, যাদের এক্সাম্পলগুলো পরীক্ষায় আসবে। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, এটা বিগত বছরের পরীক্ষায় এসেছে অলরেডি। পোল্টার কোষ, লেকলাস কোষ, শুষ্ক কোষ, এগুলো তোমরা হয়তো 9, 10-এ দেখেছো। এরপর গৌণ বা সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার, তার মধ্যে ক্যালোমেল তড়িৎদ্বার, যেটা পরীক্ষায় এসেছে, এটা সংকেত মাঝে মধ্যেই পরীক্ষায় আসে। Hg2Cl2, প্লেট সঞ্চয়ী কোষ, নিকেল অক্সাইড কোষ, এক্সাম্পলগুলো মাথায় রাখতে পারো। এমসিকিউ এর জন্য এক্সাম্পলটাই ইম্পর্টেন্ট। আমি তোমাদের সুবিধার জন্য স্লাইডের মধ্যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের গঠনটা রেখেছি। এটা যদিও এমসিকিউ এর জন্য মোটেই ইম্পর্টেন্ট না, হ্যাঁ রিটেনের জন্য ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ক্যালোমেল তড়িৎদ্বার, এটাও তোমাদের জন্য স্লাইডে রেখেছি। এটা তোমাদের এমসিকিউ এর জন্য একদমই ইম্পর্টেন্ট না, শুধু এতটুকু মাথায় রাখলেই চলবে যে ক্যালোমেল তড়িৎদ্বার বলতে আসলে Hg2Cl2 কে বোঝায়। তো চলো আমরা এমসিকিউতে চলে যাই। সোডিয়াম মার্কারি, হ্যাঁ সোডিয়াম এবং মার্কারি, এটাকে অ্যামালগাম বলি আমরা, তাই না? Na+ অর্ধকোষটি কোন ধরনের অর্ধকোষ? এই অর্ধকোষটি কোন ধরনের অর্ধকোষ দেখেই বুঝতে পারছো যে আমাদের এটা হচ্ছে ধাতব অ্যামালগাম আর ধাতব আয়ন। এটা হচ্ছে একটা ধাতব আয়ন আর এটাকে ধাতব অ্যামালগাম বলা হয়ে থাকে। তাহলে ধাতু অ্যামালগাম এবং ধাতুর আয়ন অর্ধকোষ হচ্ছে এটা। পরের এমসিকিউ, জারণ বিজারণ ইলেকট্রোড কোনটাকে বলা হয়? যেমন দেখো একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবা। Fe2+, Fe3+, যার জারণ মান কম সেদিকে হচ্ছে ইলেকট্রোড বা তড়িৎদ্বারটা দেখাইতে হয়। আবার ধরো Fe3+, Fe2+, জারণ মান কম সেদিকে ইলেকট্রোডটা দেখাইতে হয়। এদেরকে রেডক্স কাপল বা জারণ বিজারণ ইলেকট্রোড বলা হয়ে থাকে। এরা হচ্ছে রেডক্স কাপল বা জারণ বিজারণ ইলেকট্রোড। দেখো এরকম এক্সাম্পল কোনটা আছে? এই যে প্লাটিনাম Fe2+, Fe3+, ঠিক আছে? Fe2+, Fe3+, ঠিক আছে? তো দেখো জারণ বিজারণ ইলেকট্রোড হচ্ছে এটা। তো জারণ বিজারণ ইলেকট্রোডের এক্সাম্পলে আমরা দুইটা এক্সাম্পল তোমাদের এখানে দেখাইলাম। এটা শুধু আয়রন দিয়েই হবে তা কিন্তু না, অন্য যে কোনো কিছু হইতে পারে। ফাইন, প্লাটিনাম হাইড্রোজেন H+, কিছুক্ষণ আগে তোমাদেরকে এক্সাম্পল দেখাইলাম। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার দেখতে কিরকম হয়। হ্যাঁ, তো দেখো এই যে H2H+ অ্যাকুয়াস কোন ধরনের অর্ধকোষ? জারণ না, ধাতব ধাতব আয়ন না, হাইড্রোজেন তো ধাতু না, জারণ বিজারণ না, এটা হচ্ছে একটা গ্যাস অর্ধকোষ। হ্যাঁ, গ্যাস, কুমিল্লা বোর্ড 2023। এটা হচ্ছে প্রমাণ হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বার। হ্যাঁ, প্রমাণ হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বার। আমরা পরবর্তী এক্সাম্পলে চলে যাব। হ্যাঁ,
কোন তড়িৎদ্বার জারণ অর্ধকোষ বোঝায়? জারণ বলেছে কিন্তু, হ্যাঁ জারণ, তার মানে কোথায় আমাদের জারণ ঘটেছে সেটা খুঁজে বের করতে হবে। কপার 2 প্লাস কপার, নো। জিঙ্ক 2 প্লাস জিঙ্ক, জিঙ্ক জিঙ্ক 2 প্লাস, এই যে এখানে আমাদের জারণ ঘটেছে। যদি বিজারণ বলতো তাহলে আমাদের 1 নাম্বার এ এবং সি হচ্ছে আমাদের বিজারণ তড়িৎদ্বার বা বিজারণ অর্ধকোষ হতো। প্রমাণ হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বারে দ্রবণে H+ আয়নের ঘনমাত্রা ও গ্যাসের চাপ যথাক্রমে। H+ আয়নের ঘনমাত্রা হচ্ছে 1 মোলার বা 1.0 মোলার, গ্যাসের চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, যেটাকে আমরা 760 মিলিমিটার বলতে পারি। তাহলে 1 মোলার 760 মিলিমিটার, ঠিক আছে? 1 মোলার 760 মিলিমিটার পারদ চাপ। দেখো তোমাদের একটা জিনিস জানা থাকা দরকার, 1 অ্যাটমসফিয়ার সমান 76 সেন্টিমিটার পারদ চাপ, 760 মিলিমিটার পারদ চাপ, 0.76 মিটার পারদ চাপ, হ্যাঁ এটাকে বলতে পারো 10, 13, 25 প্যাসকেল পারদ চাপ, সবগুলোই একটা আরেকটার সাথে ইকুয়াল, হ্যাঁ সবগুলো একটা আরেকটার সাথে ইকুয়াল। পরবর্তী এমসিকিউ, গ্যাস ইলেকট্রোডে কোন ধাতু যুগল ব্যবহার করা হয়? হ্যাঁ প্লাটিনাম এবং অরাম, এই দুটো ব্যবহার করা হয়। গ্যাস ইলেকট্রোডে প্লাটিনাম এবং গোল্ড ব্যবহার করা হয়ে থাকে। কোনটি জারণ বিজারণ অর্ধকোষ? ময়মনসিংহ বোর্ড 2023-এ এসেছে জারণ বিজারণ অর্ধকোষ। রেফারেন্স রেডক্স কাপলের এক্সাম্পল কিছুক্ষণ আগেই দেখাইলাম। দেখো এটাও কিন্তু 2023 সালের প্রশ্ন, তার মানে তড়িৎদ্বারের প্রকারভেদ থেকে রেগুলারই প্রশ্ন হচ্ছে। কোনটি জারণ বিজারণ তড়িৎদ্বার? সেম এক্সাম্পল কিছুক্ষণ আগেই দেখিয়েছে, এই যে দুটা চার্জযুক্ত ক্যাটায়ন থাকবে, হ্যাঁ ওকে, এটা দেখে চেনার উপায়। নিচের কোনটি জারণ বিজারণ অর্ধকোষ? আবারও এসেছে, এই যে দেখো এক্ষেত্রে দেখতে পাচ্ছি না, নিকেল নিকেল 2+, একটা তড়িৎদ্বার থাকতে হবে Sn2+, Sn4+, যে পাশে চার্জ কম থাকবে সে পাশে যেটা তড়িৎদ্বার অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইটের মধ্যে যেই দণ্ডটা ডুবানো থাকবে সেটাই হচ্ছে তড়িৎদ্বার। তো আমাদের এই যে তড়িৎ কোষের মধ্যে আমাদের ওই তড়িৎদ্বারটা স্পেসিফিক থাকতে হবে, যেটা আমরা এই যে সি নাম্বার অপশনে দেখতে পাচ্ছি। পরের এমসিকিউ, কোন ধাতুটি ধাতু এবং ধাতব আয়ন তড়িৎদ্বারের উদাহরণ? ধাতু এবং ধাতু আয়ন তড়িৎদ্বারের উদাহরণ, হ্যাঁ তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি ধাতু এবং ধাতব আয়ন, তাহলে ধাতু হচ্ছে ধাতব আয়ন না, এটা প্লাটিনাম, এটা হচ্ছে রেডক্স কাপল, এটা হচ্ছে ক্যালোমেল, ধাতব আয়ন, এই যে সলিড এবং হচ্ছে Ag+, ধাতব আয়ন অর্ধকোষ। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে কোন ধরনের বিক্রিয়া ঘটে? তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে কোন ধরনের বিক্রিয়া ঘটে? আমরা এটা তোমাদেরকে পড়িয়েছি আজ কবি, তাই না? আজ কবি, অ্যানোডে জারণ এবং ক্যাথোডে বিজারণ হয়, তাই না? অ্যানোডে জারণ বিক্রিয়া এবং ক্যাথোডে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। তাহলে ক্যাথোডে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। তো এরপর প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে বিভবের মান হচ্ছে 0 ভোল্ট, মুখস্থ রাখতে পারো, এটা সরাসরি প্রশ্ন হয় অনেক সময়, 0 ভোল্ট। কোনটি প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার? কিছুক্ষণ আগেই দেখলাম যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার হচ্ছে প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার, সেকেন্ডারি হচ্ছে ক্যালোমেল তড়িৎদ্বার, তাই না? প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার প্রমাণ হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বার। আর যদি বলে প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার কোনটি, আবারও সেই একই এক্সাম্পল, প্রমাণ হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বার হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে অম্লীয় দ্রবণের ঘনমাত্রা কত থাকে? ঠিক আছে, অম্লীয় দ্রবণের ঘনমাত্রা থাকবে হচ্ছে 1 মোলার, হ্যাঁ 1 মোলার থাকবে, ওকে। আর নির্দেশক তড়িৎদ্বার কত প্রকার? 2 প্রকার, সেকেন্ড। এরপর মুখ্য নির্দেশক তড়িৎদ্বার নিচের কোনটি? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। এবং এরপর দেখো নিচের কোনটি ক্যালোমেল তড়িৎদ্বার? ওই যে কিছুক্ষণ আগে বললাম Hg2Cl2, এক্সাম্পলের মধ্যেই তো দেখিয়েছি তোমাদেরকে, এটার ফিগারও তোমাদেরকে দেখাইছি। ক্যালোমেলের সংকেত আবারও একই প্রশ্ন রিপিট, Hg2Cl2। ক্যালোমেলে কি ধাতু থাকে? পারদ থাকে, তাই না? মার্কারি Hg2Cl2। আর দেখো আমাদের নতুন টাইপ হচ্ছে নিউ টাইপ, এর নাম হচ্ছে আমাদের সল্ট ব্রিজ বা লবণ সেতু, হ্যাঁ লবণ সেতু, নতুন টাইপটার নাম হচ্ছে লবণ সেতু, তাই না? তো লবণ সেতু আমরা দেখো অলরেডি কিন্তু এটা বুঝে ফেলেছি, কোথায়? এই যে আমাদের আগের টাইপটার মধ্যে এখানে সবাই একটু দেখো, এই যে উল্টো ইউ আকৃতির কাঁচ নল, যার মধ্যে KCl, KNO3, NH4, NO3 থাকতে পারে, এবং এটা এই দুইটা কোষের মধ্যে দেখো কানেকশন আছে, কানেকশনটা নাই, একটা তড়িৎ রাসায়নিক কোষের এই দুইটা কোষের মধ্যে কানেকশন তৈরি করে তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখার জন্য। এটাকে বলা হয় সল্ট ব্রিজ বা লবণ সেতু, ঠিক আছে? তাহলে সল্ট ব্রিজ বা লবণ সেতুর কনসেপ্টটা তো আমরা বুঝে ফেললাম।
তাহলে তিনটা জিনিস, এক হচ্ছে উল্টা ইউ আকৃতির কাচ নল, উল্টা ইউ আকৃতির কাচ নল, উল্টা ইউ আকৃতির কাচ নল যার মধ্যে KCl থাকবে, KNO3 থাকবে, NH4NO3 থাকবে, হ্যাঁ, এর সাথে এগার জেল মিশ্রিত করতে হবে, এগার নামক জেল মিশ্রিত করতে হবে, হ্যাঁ, এগার জেল মিশ্রিত করতে হবে। এবং একই সাথে আমাদের তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখার জন্য, তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখার জন্য যে ব্যবস্থা করা হয় সেটাকে বলা হয় লবণ সেতু, হ্যাঁ, সেটাকে বলা হয় লবণ সেতু। এবং লবণ সেতুতে যেই যে লবণগুলো থাকে সেটা কিন্তু দেখো, লবণ সেতুতে যেই লবণগুলো থাকে সেগুলো কিন্তু মাঝে মধ্যেই পরীক্ষায় আসে, এবং এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, হ্যাঁ, লবণ সেতুতে যেই লবণগুলো থাকে সেগুলো মাঝে মধ্যেই কিন্তু পরীক্ষায় আসে। দেখো এগুলো ছাড়াও KCl, KNO3, NH4NO3 ছাড়াও, হ্যাঁ, এটা ছাড়াও কখনো কখনো দেখবা NH4Cl এক্সাম্পলে দিয়ে দিবে, হ্যাঁ। তো এটা ডেফিনেশন রিটেনের জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউতে বলবে নিচের কোনগুলো ব্যবহার করা হয় লবণ সেতুতে, ঠিক আছে। তো এই হচ্ছে লবণ সেতু, দেখো KCl, KNO3, NH4Cl, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী এমসিকিউ, লবণ সেতুতে নিচের কোন লবণটি ব্যবহৃত হয়? এই যে KClটা ব্যবহার করা হয়ে থাকে, কুমিল্লা বোর্ড 2015-তে এসেছে। একই মাত্রার বিদ্যুৎ একই সময় চালনা করলে কোন আয়নটি ক্যাথোডে বেশি পরিমাণ জমা হবে? কোন আয়নটি ক্যাথোডে বেশি পরিমাণ জমা হবে? তাহলে দেখো এটা কিন্তু আমরা কোথায় পড়ে এসেছি? ওই যে আমাদের ফ্যারাডে সূত্রের মধ্যে পড়ে এসেছি, তাই না? বেশি জমা হবে। তো দেখো বেশি জমা হবে যদি বলে, তাইলে সক্রিয়তা সিরিজে দেখো কোনটি সবার আগে মানে দেখো একই সময় চালনা করলে কোন আয়নটি ক্যাথোডে বেশি জমা হবে। তাহলে দেখো 1 মোল থেকে কোনটার সব থেকে বেশি গ্রাম পরিমাণ আমরা পাবো, তাই না? সব থেকে গ্রাম পরিমাণ পাবো। একই পরিমাণ বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কোনটা বেশি জমা হবে? তাহলে কনসেপ্টটা হচ্ছে 1 মোল থেকে। দেখো ব্যাপারটা এরকম, কপার 2+ প্লাস 2টা ইলেকট্রন, কপার Fe3+ প্লাস 3টা ইলেকট্রন Fe, এরপর Ag+ প্লাস ইলেকট্রন Ag, Na+ প্লাস ইলেকট্রন Na। এখন সবার ক্ষেত্রে কি হচ্ছে, এটা তো 2 মোল ইলেকট্রন, সবার একটা ইলেকট্রন হলে এখানে হাফ মোল কপার, একটা ইলেকট্রন হলে 1/3 মোল আয়রন, একটা ইলেকট্রন হলে 1 মোল, একটা ইলেকট্রন হলে 1 মোল। তাহলে এখানে মূলত কতটুকু কপার জমা হচ্ছে? 63 মানে 63.5, তার মানে এখানে 31.75 গ্রাম কপার জমা হচ্ছে। আয়রন হচ্ছে 56, এটাকে 3 দ্বারা ভাগ করলে কত হবে? 3 17 51, 3 18 54, তাহলে 18.67 গ্রাম জমা হবে। সিলভার হচ্ছে 108 গ্রাম জমা হবে, সোডিয়াম হচ্ছে 23 গ্রাম জমা হবে। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। সো এই প্রশ্নটা আমাদের এই টাইপের মধ্যে চলে এসেছে, তবে কনসেপচুয়ালি এই প্রশ্নটা সমাধান করতে হবে আমাদের এইভাবে। দেখো এই টাইপ থেকে আমাদের বেশ ছোট ছোট ম্যাথগুলো আসে, এবং এই টাইপটা হচ্ছে রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো চলো, ই সেলের ম্যাথ করতে গেলে আমাদের একটাই ফর্মুলা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ই সেল অথবা ই নট সেল। অ্যাকচুয়ালি ই নট সেল ইজ ইকুয়াল টু ই নট অ্যানোড অক্স প্লাস ই নট ক্যাথোড রেড। হ্যাঁ, অর্থাৎ এক লাইনে যদি মনে রাখতে চাও তাহলে ই নট সেল ইজ ইকুয়াল টু অ্যানোডে জারণ প্লাস ক্যাথোডে বিজারণ। অ্যানোডে জারণ প্লাস ক্যাথোডে বিজারণ, অ্যানোডে জারণ এবং ক্যাথোডে বিজারণ, ঠিক আছে। এই সেল মানে হচ্ছে অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ। আবার অ্যানোডে যে জারণ বিক্রিয়া হয়, ক্যাথোডে যে বিজারণ বিক্রিয়া হয়, সেটা তো আমরা আগে থেকেই জানি, তাই না? অ্যানোডে জারণ বিক্রিয়া এবং ক্যাথোডে বিজারণ বিক্রিয়া সেটা তোমরা আগে থেকেই জানি। ওকে ফাইন, তো এই একটা ফর্মুলা দিয়ে আমরা ম্যাথ করব, ঠিক আছে। এখানে ই সেল নির্ণয় ও স্বতঃস্ফূর্ততা যাচাই বলে একটা টার্ম আসবে, সেটা হচ্ছে ই নট সেল এর ভ্যালু যদি 0 থেকে বড় হয় তাহলে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত, কোষ বিক্রিয়া
স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। আর যদি ই নট সেল এর ভ্যালু 0 থেকে ছোট হয় অর্থাৎ নেগেটিভ হয় তখন কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। ঠিক আছে, এই দুটো শর্ত তোমাদের একটু মনে রাখতে হবে। প্লাস হইলে স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, মাইনাস হইলে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। ঠিক আছে, ওকে। তো এবার আসো, পাত্রে দ্রবণ রাখা যাবে কিনা, এটাও বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন। এটাও 2 লাইনে মনে রাখবে। ই নট সেল বা ই সেল এর ভ্যালু যদি 0 থেকে বড় হয় অর্থাৎ পজিটিভ হয়, অলরেডি আমরা জানি কোষ বিক্রিয়া কি হবে, স্বতঃস্ফূর্ত হবে, তাই না? স্বতঃস্ফূর্ত হলে পাত্রে দ্রবণ রাখা যাবে না। হ্যাঁ, আর যদি হয় মাইনাস, ই নট সেল এর ভ্যালু যদি 0 থেকে ছোট হয় অর্থাৎ নেগেটিভ হয়, তাইলে কোষ বিক্রিয়া অস্বতঃস্ফূর্ত এবং তখন কি হবে, পাত্রে দ্রবণ রাখা যাবে। ঠিক আছে, আর আরেকটা লাইন তোমাদের মনে রাখতে হবে, পাত্র যেটা উল্লেখ করা থাকবে সেটা অলওয়েজ অ্যানোড হবে। হ্যাঁ, এই সম্পর্কিত আমাদের শিওর শর্ট সিরিজে রিটেন অর্থাৎ সিকিউ সলভ একটা ক্লাস আপলোড হবে, অলরেডি হয়েছে। তো সেই ক্লাসটা তোমরা অবশ্যই দেখে নিবা, কারণ সেই ক্লাসে আমরা এই সম্পর্কিত অনেকগুলো ম্যাথ সলভ করবো এবং অনেকগুলো সিকিউ সলভ করবো। প্রতিটা টাইপের অনেকগুলো ম্যাথ দেখানো হবে। মুক্ত শক্তির পরিবর্তন, কখনো কখনো মুক্ত শক্তির পরিবর্তন দিয়ে ম্যাথ আসতে পারে মাইনাস NF ই সেল। হ্যাঁ, NF ই সেল, ডেল জি মানে হচ্ছে মুক্ত শক্তির পরিবর্তন, এনটা হচ্ছে আদান প্রদানকৃত ইলেকট্রন, এফটা হচ্ছে 96,500 আর ই সেলটা আমরা বের করে নিব। আর যেহেতু মাইনাস আছে তাই ডেল জি যদি 0 থেকে বড় হয় অর্থাৎ পজিটিভ হয় তাহলে কোষ বিক্রিয়া অস্বতঃস্ফূর্ত, উল্টোটা আর কি। এর মান যদি নেগেটিভ হয় তাহলে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত। ঠিক আছে, উল্টোটা আসলে। একটা আছে হচ্ছে নার্নস সমীকরণ। নার্নস সমীকরণ হচ্ছে অপ্রমাণ কোষের সেল বিভব বের করে। ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস RT divided by NF, হ্যাঁ, লন উৎপাদ আয়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা আর যদি এটা সমতা করতে যে কোনো পাওয়ার থাকে অর্থাৎ মোল থাকে সেটা পাওয়ার আকারে ক্যালকুলেট করে দিতে হবে। এটাই নার্স সমীকরণ। উল্টোটা হতে পারে, সেটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, অনেকে উল্টোটা জানো। ই সেল ইজ ইকুয়াল টু এ নট সেল প্লাস RT ডিভাইড বাই NF লন, এই জিনিসটা জাস্ট উল্টে যাবে। হ্যাঁ, বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই উৎপাদ আয়নের ঘনমাত্রা টু দি পাওয়ার, এখানে মোল থাকবে, এখানে মোল থাকবে। হ্যাঁ, তো দেখো বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা উৎপাদ আয়নের ঘনমাত্রা বলতে বোঝানো হচ্ছে কপার 2 প্লাস জিঙ্ক 2 প্লাস কপার, এইটা হচ্ছে উৎপাদ আয়ন, এইটা হচ্ছে বিক্রিয়ক আয়ন। এভাবে দেখবা কোন একটা ম্যাথের মধ্যে বিক্রিয়ক এবং উৎপাদ আয়নটা স্পেসিফাই করা থাকবে। হ্যাঁ, দেখে দেখে বলে দিতে পারবা। অ্যানোডের বিক্রিয়া ক্যাথোডের বিক্রিয়া দেখাবা, ইলেকট্রন কাটাকাটি করে সমতা করবা, সমতাকৃত যেই জারণ বিজারণ রিয়াকশন, সেই রিয়াকশনের সামনে যদি 2 থাকে সেটা পাওয়ারে চলে যাবে, 3 থাকে 2 থাকে পাওয়ারে চলে যাবে। এবং সমতা করতে অর্থাৎ আমাদের দুইটা সমীকরণ অ্যানোড এবং ক্যাথোডের যে বিক্রিয়া সেটা সমীকরণ কাটাকাটি করতে গেলে যেই সংখ্যা অবস্থায় ইলেকট্রন কাটাকাটি করতে হয় সেটাই হচ্ছে এন এর ভ্যালু, যেটা হচ্ছে ইলেকট্রন আদান প্রদান এর সংখ্যা। ঠিক আছে, এই পার্টটাও আমরা রিটেন টেস্টে অনেকগুলো ম্যাথ করাবো। রিটেন টেস্টে যে সিকিউ সলভিং ক্লাসটা হয়েছে বা হবে সেই ক্লাসটা তোমাদের দেখতে হবে যদি এই সম্পর্কিত আরো অনেক বিস্তারিত আইডিয়া নিতে চাও। এমসিকিউ এর জন্য এখান থেকে আসলে কোনো এমসিকিউ বিগত বছরগুলোতে আসে নাই। এবার আসো, জিঙ্ক ও সিলভার তড়িৎদ্বারের বিজারণ বিভবের মান যথাক্রমে দেওয়া আছে। তাহলে দুইটা বিভবের ভ্যালু দেওয়া আছে, আমাদের বলেছে মোট বিভব কত, দুইটারই বিজারণ বিভব। তাহলে
বিজারণ বিভব মানে জিঙ্ক 2 প্লাস এবং জিঙ্কের ভ্যালু দেওয়া আছে, সিলভার প্লাস এবং সিলভারের ভ্যালু দেওয়া আছে। আমরা কি জানি? আমরা জানি ই নট সেল ইজ ইকুয়াল টু অ্যানোড যে উপরের দিকে আছে, অ্যানোড হচ্ছে ডেফিনেটলি জিঙ্ক, লিজাকে কানা ম্যাকগাইভার এলো জানো। এবং কেন জিঙ্ক? কারণ জারণ বিভব বেশি যার, সে হচ্ছে অ্যানোড হিসেবে ব্যবহৃত হবে। তাহলে অ্যানোডের কোন বিভব লাগবে? জারণ বিভব লাগবে। প্লাস ক্যাথোডের কোন বিভব লাগবে? বিজারণ বিভব লাগবে। সিলভার প্লাস সিলভার, তাহলে দেওয়া আছে বিজারণ বিভব লাগবে জারণ বিভব 0.76। এবার ওইটার কি দেওয়া আছে? সিলভারের দেওয়া আছে 0.80, এটা হচ্ছে বিজারণ বিভব। ভ্যালুটা বসাই 0.80, তাহলে 1.56, 8 7 15, 1.56 ভোল্ট প্লাস 1.56 ভোল্ট। খুব ইজি ম্যাথ, রিটার্নের জন্য আসতে পারে। জিঙ্ক জিঙ্ক 2 প্লাস দেওয়া আছে, সিলভার সিলভার প্লাস দেওয়া আছে, সমন্বয়ে গঠিত ইএমএফ কত? আবারও সেই একই প্রশ্ন, ই নট সেল ইজ ইকুয়াল টু ই নট জিঙ্ক যেহেতু অ্যানোড জারণ বিভব প্লাস সিলভার ক্যাথোড, সিলভার প্লাস সিলভার, জিঙ্ক হচ্ছে প্লাস 0.76 আর সিলভারের লাগবে হচ্ছে বিজারণ বিভব, তাহলে প্লাস 0.799 ভোল্ট, 9 6 15 5, হ্যাঁ 7 7 14 আর 1 15, 1.559 ভোল্ট এবং প্লাস 1.559 ভোল্ট। দেখো কুমিল্লা বোর্ড 2023 প্রশ্নটা এসেছে, বেশ ইজি, রিটার্নের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট একটা টাইপ। হাইড্রোজেন কপার 2 প্লাস, হাইড্রোজেন প্লাস কপার, ইনট সেল এত। উদ্দীপকের কোষ বিক্রিয়াটিতে অ্যানোডের জারণ বিক্রিয়া কোনটি? অ্যানোডের জারণ বিক্রিয়া, তাহলে লিজাকে কানা ম্যাকগাইভার এলো জানো, ফিরে ক্রোমিয়াম কাঠ নিয়ে টিন পাবে, হাই কুলাঙ্গার, হাইড্রোজেন উপরে, তাহলে হাইড্রোজেন যদি উপরে হয়, হাইড্রোজেনের জারণ বিক্রিয়া, অ্যানোডের জারণ বিক্রিয়া, জারণ মানে ইলেকট্রন, জারণ মানে কি? জারণ মানে ইলেকট্রন ত্যাগ, হ্যাঁ হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করে H প্লাসে পরিণত হবে, হ্যাঁ তার মানে H2 দুইটা ইলেকট্রন 2H প্লাস, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের অ্যানোডের জারণ বিক্রিয়া। এই যে এখানে দেখো কি হচ্ছে, এটা 0, সরি এটা +1 আর এটা হচ্ছে 0, তাহলে তো আমাদের বিজারণ বিক্রিয়া হয়ে যাচ্ছে, ঠিক আছে। কেন আমাদের ডি নাম্বারটা হবে না? +1 থেকে 0 জারণ সংখ্যা কমে যাচ্ছে, বিজারণ বিক্রিয়া, কিন্তু অ্যানোডে তো জারণ বিক্রিয়া সংঘটিত হয়। সিলভার সিলভার প্লাস ওরাম 3 প্লাস ওরাম, অর্ধকোষের প্রমাণ জারণ বিভব যথাক্রমে এত, এই দুটি অর্ধকোষ দ্বারা গঠিত কোষের, আচ্ছা তাহলে এইটার ভ্যালু দেওয়া আছে, প্লাস 0.80 ভোল্ট, এইটার ভ্যালু দেওয়া আছে প্লাস 1.56 ভোল্ট। এই দুইটার মধ্যে সিলভার উপরের দিকে আছে, তাহলে ই নট সিলভারের জারণ বিভব লাগবে, আর জিপিটাবে আমাই যেহেতু বলেছে, আর গোল্ডের লাগবে হচ্ছে বিজারণ বিভব AU3 প্লাস, AU3 প্লাস থেকে 0 হয়েছে আর 0 থেকে প্লাস হয়েছে, তাইলে -0.80, আর এটার ক্ষেত্রে যা দেওয়া আছে 3 প্লাস, এটাই হবে প্লাস 1.56, তাইলে এদিকে 40 আর ওদিকে 56, এদিকে 20 আর ওদিকে 56, তাহলে প্লাস 0.76 ভোল্ট, প্লাস 0.76 ভোল্ট, কারণ এই যে বড়টার আগে আমাদের পজিটিভ ভ্যালু আছে, তাই প্লাস 0.76 ভোল্ট। খুবই ইজি একটা প্রশ্ন। H2 প্লাস কপার 2 প্লাস 2H প্লাস প্লাস কপার, উক্ত কোষের অ্যানোডের বিক্রিয়া নিচের কোনটি? অ্যানোডের জারণ বিক্রিয়া সংঘটিত হবে H2 থেকে H প্লাস হইছে, H2 থেকে H প্লাস হইছে, সেটাই হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া। যশোর বোর্ড 2022 এসেছে প্রশ্নটা। তো টাইপ 6 শেষ হয়ে গেল, এবার হচ্ছে আমাদের টাইপ 7 তড়িৎ কোষ। অলরেডি এটা আলোচনা হয়ে গেছে, তোমাদের অনেক বিস্তারিতভাবে তোমাদেরকে এটা বুঝিয়েছি। এই যে দেখো, এটা দেখলেই তোমাদেরকে মনে পড়বে যে এটা তোমাদেরকে বুঝিয়েছি অলরেডি, হ্যাঁ তাই না? ওকে, তো চলো সেখানে চলে যাই যেখানে তোমাদের টপিকটা আমি বুঝিয়েছি, অনেক বিস্তারিতভাবে বুঝিয়েছি। এই যে এখানে দেখো, আমাদের তড়িৎ কোষ অ্যাকচুয়ালি দুই প্রকার, তড়িৎ রাসায়নিক কোষ এবং তড়িৎ বিশ্লেষ্য কোষ। কারণ এইটা আমাদের তড়িৎ কোষের আগে যদি না বুঝাতাম তাহলে তোমাদের জন্য পুরো ক্লাসটা বুঝতে একটু অসুবিধা হয়ে যেত, এই জন্য আগেই বুঝিয়ে ফেলেছি। তো দেখো, একটা হচ্ছে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর করে, আর একটা হচ্ছে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর করে, ঠিক আছে। এবং এর মাধ্যমে দেখো, এর মাধ্যমে আমরা খুব ভালো মতো বুঝে ফেললাম যে আমাদের তড়িৎ কোষ কেমনে কাজ করে, ঠিক আছে। ব্যাটারি থেকে তড়িৎ এসে রাসায়নিক বিক্রিয়া ঘটায়, কেমিক্যাল রিয়াকশন ঘটায়, আর এখানে হচ্ছে রেডক্স বিক্রিয়ার মাধ্যমে এই বাল্বটা জ্বলে ওঠে, ঠিক আছে। তো চলো এই সম্পর্কিত, এবং এই কোষটার নাম হচ্ছে গ্যালভানিক সেল, হ্যাঁ গ্যালভানিক সেল। তো এবার
আমরা তড়িৎ কোষ রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সলভ করে ফেলার চেষ্টা করব। ঠিক আছে, তড়িৎ কোষ রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সলভ করে ফেলার চেষ্টা করব। ফাইন। নিচের কোটি গ্যালভানিক সেল জিঙ্ক জিঙ্ক 2+ এর বিভব বাড়ায়। ঠিক আছে, এর বিভব বাড়ায় বলেছে। ঠিক আছে, এটার জন্য আমাদের কি করতে হবে জানো? নার্স সমীকরণের হেল্প নিতে হবে। নার্স সমীকরণের জন্য ই নট সেল ইজ ইকুয়াল টু ই সেল মাইনাস, হ্যাঁ, ই সেল মাইনাস আরটি ডিভাইড বাই এনএফ, হ্যাঁ, লন উৎপাদ আয়নের ঘনমাত্রা জিঙ্ক থেকে জিঙ্ক 2+, সরি জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়, আর সিলভার প্লাস থেকে সিলভার হয়। তাহলে উৎপাদ আয়ন থাকে হচ্ছে জিঙ্ক 2+ এর ঘনমাত্রা ডিভাইড বাই সিলভার প্লাস এর ঘনমাত্রা, এভাবে থাকে। ঠিক আছে, এবার চিন্তা করো যে আমার বিভব বাড়াবে কোনটা, বিভব বাড়াবে কোনটা। যদি যদি চিন্তা করো যে আমাদের এই যেটা একটা নার্স সমীকরণ, যেটা কিন্তু আমরা এর আগে দেখিয়েছি তোমাদের, নার্স সমীকরণ, নার্স সমীকরণ এটা কিন্তু তোমাদেরকে দেখিয়েছি, তাই না? এই সমীকরণটা তোমাদের অলরেডি দেখানো হয়েছে, এটা কিন্তু তোমাদেরকে দেখাইছি। ওকে, এটা কিন্তু তোমাদেরকে দেখাইছি আমি। তো এখানে ঘটনাটা আসলে কি দেখো, বিক্রিয়াটা আমাদের সমীকরণটা এরকম হতে পারত, ইজ ইকুয়াল টু ই সেল, তাহলে ভালো মতো বুঝতে পারবা, আরটি ডিভাইড বাই এনএফ লন, এবার বিক্রিয়ক আয়ন ডিভাইড বাই উৎপাদায়ন। তো দেখো এই যে এইটার ভ্যালু যদি বাড়ে, এটার ঘনমাত্রা যদি বাড়ে, তাইলে পজিটিভলি ই সেলের ভ্যালু অর্থাৎ বিভব বাড়তে থাকে। ঠিক আছে, এটার ভ্যালু যদি বাড়ে, এবার এইটার ভ্যালু যদি কমে, তাহলে এটার ভ্যালু নিশ্চয়ই বাড়তো, কিন্তু এখানে একটা মাইনাস সাইন আছে না, তাহলে এটার ভ্যালু বাড়লে আলটিমেটলি ই সেলের ভ্যালু বাড়ে। অর্থাৎ সিলভার প্লাসের ঘনমাত্রা বৃদ্ধি হলে, সিলভার প্লাসের ঘনমাত্রা বৃদ্ধি হলে এই কোষের বিভব বাড়বে। কিভাবে? যখন প্লাস দিয়ে দেখাচ্ছ, এই যে সমানুপাতিক, প্রপোর্শনাল। ই নট সেল ইজ ই নট সেল না, অ্যাকচুয়ালি এটা হবে হচ্ছে, এটা হবে এরকম, আমাদের ইকুয়েশনটা হচ্ছে এরকম, ই সেল ইজ ইকুয়াল টু, হ্যাঁ, ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল, কারণ অপ্রমাণ কোষ, হ্যাঁ, যদিও কনসেপ্ট ঠিক আছে, অপ্রমাণ কোষের সেল বিভব বের করার জন্য নার্স সমীকরণ ব্যবহার করা হয়। তো দেখো এজি প্লাসের ঘনমাত্রা বৃদ্ধি করলে আমাদের বিভব বাড়বে, আবার এখানে এজি প্লাসের ঘনমাত্রা কমাইলে তো হওয়ার কথা, কিন্তু এখানে তো মাইনাস সাইন আছে, তাহলে এটার বিভব বাড়াইলে আমাদের সেল বিভব বেড়ে যায়। এরকম একটা প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2022-23 সেশনে আসছে। বিদ্যুৎ শক্তি কোনটি উৎপন্ন হয় না? তড়িৎ বিশ্লেষ্য কোষে বিদ্যুৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক শক্তি উৎপন্ন করা হয় তড়িৎ বিশ্লেষ্য কোষে। এই যে কেন পার্থক্যটা তোমাদের তখন পড়াইলাম, আশা করছি এখন বুঝতে পেরেছো, চিত্র একে একে কেন পড়াইলাম। ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ করলে কি উৎপন্ন হয়? ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ করলে দেখো, ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ করলে আমরা পাবো NaCl কে ভাঙলে Na+ পাবো, Cl- পাবো, আর ওদিকে হচ্ছে পানি থাকবে, তাহলে H+ আর OH-। তখন দেখা যায় এইখান থেকে H+ চার্জ মুক্ত হয়, অ্যানোডে H+ ইলেকট্রন। দেখো H+ কি কাজ করে অ্যানোডে? দেখো ক্যাথোডে, দেখো ক্যাটায়ন ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হবে, ক্যাথোডে কে চার্জ মুক্ত হবে? H+, যে চার্জ মুক্ত হবে হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে, আর এই দুইয়ের মধ্যে এর ঘনমাত্রা বেশি হওয়ার জন্য আমাদের Cl2 চার্জ মুক্ত হবে। পরবর্তীতে যেটা হয়, এই Na+ এবং OH- একত্রিত হয়ে আমাদের NaOH তৈরি করে ফেলে। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি হাইড্রোজেন গ্যাস, ক্লোরিন গ্যাস এবং NaOH। ঠিক আছে, এই তিনটা আমরা পাই ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে। ঠিক আছে, বুঝাচ্ছি। দিস ইজ আওয়ার লাস্ট প্রশ্ন। অ্যানোডের তড়িৎদ্বারে কি ঘটে? আমরা জানি আজ কবি, তাই না? আজ কবি আসতে হচ্ছে অ্যানোডে জারণ বিক্রিয়া এবং ক্যাথোডে বিজারণ বিক্রিয়া। তাহলে দেখো অ্যানোডে হচ্ছে জারণ বিক্রিয়া সংঘটিত হয়, এবং এরই মাধ্যমে আমাদের প্রায় 150-র কাছাকাছি আমরা এমসিকিউ সলভ করে ফেললাম, এবং যার মাধ্যমে দেখো আমাদের সবগুলো টাইপ কমপ্লিট হয়ে গেল। তড়িৎ পরিবাহী, ফ্যারাডে সূত্র, সক্রিয়তা সিরিজ, অর্ধকোষ, লবণ সেতু, ই সেল এবং তড়িৎ কোষ, সবগুলোই আমরা শেষ করে ফেললাম। এবং আশা করছি এই টাইপগুলো কমপ্লিট করার মাধ্যমে তোমাদের তড়িৎ রসায়ন চ্যাপ্টারে যতগুলো এমসিকিউ রিলেটেড সমস্যা ছিল টাইপ ভিত্তিকভাবে সবগুলো আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, এবং তুমি যে বোর্ডেরই হও না কেন এই টাইপগুলো থেকে এমসিকিউ তুমি কমন পেয়ে যাবা। ক্লাসটা কেমন লেগেছে জানিও, পুরো পিডিএফটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।
আর শিওর শর্ট সিরিজের বাকি ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ঠিক আছে, সবাই ক্লাসটা করো, ক্লাসটা কেমন লেগেছে সেটা জানিও।